আচ্ছা, আজকে আমরা ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি যে চ্যাপ্টার আছে, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা, এই চ্যাপ্টারটা পড়ব। প্রথমেই বলে রাখি, এই চ্যাপ্টারটার এটা আলাদা করে চ্যাপ্টার হিসেবে দেওয়ার কোনো যুক্তি নেই। এটা দেওয়া হয়েছে এই কারণেই, কারণ সব কনসেপ্টগুলো শেখার পরে তারপরে নতুন চ্যাপ্টারে ঢোকো, আস্তে আস্তে করো, সিস্টেমেটিক দেওয়া আছে। তো ম্যাক্সিমাম বইয়ে এটাকে আলাদা করে দেওয়া নেই, বিভিন্ন বইয়ে। তো সব জায়গাতেই কারেন্ট ইলেকট্রিসিটির সাথে এটা ঢোকানো থাকে। ওই জন্য এটাকে চ্যাপ্টার হিসেবে দেওয়ার বিরাট যে গুরুত্ব তার কিছু না, কিন্তু থিওরি খুবই কম আছে এটার মধ্যে। মানে এটা একটা রিলিফ। কারচফস ল, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার করে যেমন ছেলেরা সবাই ক্লান্ত হয়ে যায়, তারপরে সবাই একটু রেস্ট চায়। তো এইটা হচ্ছে সে রেস্ট করার জায়গা, যে জায়গাতে ম্যাক্সিমামটাই ক্লাস 10-এ শেখা আছে। তো এখন আমরা জাস্ট কিছু কিছু থিওরি যেগুলো বইয়ে আছে সেগুলো একটু দেখব, আর সেটা হয়ে গেলে এটা চেষ্টা করছি আজকের মধ্যে যতটা সম্ভব শেষ করে দেওয়ার। কিন্তু অঙ্ক আছে প্রচুর, ওই জন্য অঙ্কগুলো করতে হবে। আর অঙ্কগুলো সবই মানে সেম টাইপ অফ অঙ্ক, মানে কিছু উদাহরণের অঙ্ক দেখে নিলেই অনুশীলনীর অঙ্কগুলো সবই নিজেই পারা যাবে। আর যেগুলো খুব আটকাবে সেগুলো আমাকে দিতে পারো, পরে করে দেবো আমি। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্নও খুব কম আছে। এটা মোটামুটি 2 নম্বর মতো, বেশি হলে 2 নম্বর, কোনো কোনো বছর 1 নম্বর বা দেয়ও না, এরকম আছে। কিন্তু সেই 2 নম্বরের মধ্যেই আবার যদি কোনো বছর অথবা না দেয়, তাহলে সেই 2 নম্বরই তোমাকে করতে হবে। ওই জন্য চ্যাপ্টার বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না, করতে হবে সবই। আর অঙ্ক আছে বেশ কিছু, তো সেই অঙ্কগুলো করতে হবে নিজেকে। বেশ, তাহলে আজকে দেখছি একটু কম আছে সবাই। বেশ, ঠিক আছে। আমরা চ্যাপ্টার ওয়াইজ জাস্ট যেটুকু পড়লে মোটামুটি প্রশ্ন কমন পাওয়া যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো এখানে বৈদ্যুতিক কার্য যেটা, এটা আমরা অনেক আগেই দেখেছি যে এটা একটা ব্যাটারি, এটা রেজিস্টার, এরকম থাকে। তো কারশফের যে সূত্র ভোল্টেজের সূত্র যেটা, সেটা হচ্ছে সামেশন অফ ভি ইকুয়াল টু, কারেন্ট যাচ্ছে আই, তো সামেশন অফ ভি ইকুয়াল টু সামেশন অফ আই আর, এরকম হয়। তাহলে আমি যদি এইদিকে এই যে এই সার্কিটটা যেটা দেখতে পাচ্ছি, এই সার্কিটের মধ্যে যেটা কাজ করছে সেটা হচ্ছে ব্যাটারি নিজেই কাজ করে, আমরা জানি কেমিক্যাল ফোর্সের জন্য কাজ করে। তো সেই পোটেনশিয়াল এনার্জি নিয়ে ইলেকট্রনগুলো যায়, তারপর সেটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে লস করে দেয়। তো এটা কারশফের সূত্র। এই সূত্রটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন ল। মানে এটাকে তুমি যদি আই দিয়ে গুণ করো, টি দিয়ে গুণ করো, তাহলে এটা আই স্কোয়ার আর টি হয়ে যাবে। এটা সম্ভব একটা এনার্জি টার্ম আসবে। তো সেটা থেকে যে পরিমাণ এনার্জি গেইন করছে সেই পরিমাণ এনার্জি লস করছে, এটা কারশফের সূত্র। তো এই চ্যাপ্টারগুলো কিছু কিছু রিলেশন আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা দেখি, কী কী রিলেশন আমরা শিখেছি এখান থেকে। যে একটা সম্পর্ক আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তার মানে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ পেরিয়ে আসে, অতিক্রম করে আসে, তাহলে ব্যাটারির দ্বারা যে কৃতকার্য তার মান হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। একক আধানকে আনতে কাজ হচ্ছে ভি, আর কিউ আধানকে আনতে কাজ হচ্ছে কিউ ইন্টু ভি। এটা আমরা আগেই পড়েছি। এবার এর এককগুলো কি? কাজের একক হচ্ছে জুল, এটা হচ্ছে কুলম, আর এটা হচ্ছে ভোল্ট। তো জুল ইকুয়াল টু কুলম ইন্টু ভোল্ট, এরকম জিনিস আমরা জানি। আবার একটা সম্পর্ক পেয়েছি আমরা, যে যদি এখানে আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে আমরা বলতে পারি যে যে চার্জ যাচ্ছে তার মান হচ্ছে আই ইন্টু টি, কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে এই জায়গায় যদি এটা বসাই, এই জায়গায় যে কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে এখানে কী পাবো আমরা? ঠিক আছে, ক্যাপিটাল আর, আমরা তো ডিসি দিয়ে কাজ করছি, তো ওই জন্য সাধারণত ডিসিতে ক্যাপিটাল আইটাই ব্যবহার করা হয়। ব্যাস, ডাব্লিউ ইকুয়াল টু কিউ এর জায়গায় বসাচ্ছি আইটি, তো এটা আই ইন্টু ভি ইন্টু টি, এটা হচ্ছে কাজ। তো আর কাজ করার যে হার, এটা এত পরিমাণ কাজ করছে, তার মানে এতটাই শক্তি সঞ্চিত হচ্ছে। এবার যদি কিছু মানে বিভব নষ্ট না হয়, তাহলে আমরা জানি যে এটাই আই স্কোয়ার আর টি হিসেবে নষ্ট হয়। আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে কিছুটা এখানে নষ্ট হয় আর কিছুটা বহিস্থ রোধে নষ্ট হয়, এরকম। তাহলে পাওয়ার কত? পাওয়ার যেটা, সেটা হচ্ছে কাজ করার হার, ডাব্লিউ বাই টি ইকুয়াল টু ভি ইন্টু আই। টি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে টিটা কেটে যাবে, তাহলে ভি ইন্টু আই। তো এই যে পাওয়ার যেটা, এটা হচ্ছে ব্যাটারির ক্ষমতা, তার ভোল্টেজ ইন্টু তার যে সার্কিটে যে কারেন্ট সেটা। তো এটার একক কী হবে? অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, এটা হচ্ছে একক। এটাকে কখনো কখনো ওয়াট দিয়ে প্রকাশ করা হয়, আরও কখনো হর্স পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়। এগুলো আমরা কিছু কিছু জানি, কিছু কিছু শিখেছি। তো যেটা বলার সেটা হচ্ছে এই যে বর্তনীতে ডাব্লিউ ইকুয়াল টু এই যে এইটা ভি আই ইন্টু টি, এই পরিমাণ যে কাজ
ব্যাটারি দ্বারা মানে ব্যাটারি কাজ করে এই পরিমাণ যে শক্তি সঞ্চিত করে ইলেকট্রনগুলো, সেগুলো ব্যয় হয় দুভাবে ব্যয় হয়। এক হচ্ছে সক্রিয় উপাদানে ব্যয় হয়, আর এক হয় নিষ্ক্রিয় উপাদানে ব্যয় হয়। সক্রিয় আর নিষ্ক্রিয় উপাদান মানে কোনগুলো? মানে এটা যে ব্যাটারিটার সার্কিট আছে, এখানে রেজিস্ট্যান্স ছাড়াও এখানে কিছু ফ্যান থাকতে পারে, এরকম এরকম কিছু একটা ফ্যান আছে এরকম। তার মানে কি হলো? তার মানে এখানে এই আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যে রেজিস্ট্যান্স যেগুলো, মানে যেগুলোর মধ্যে হিট লস হয়, যেগুলো হিট লস হয় সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় উপাদান। নিষ্ক্রিয় উপাদান, ঠিক আছে? তো নিষ্ক্রিয় মানে এই ইংরেজিতে বলা হয় প্যাসিভ রেজিস্ট্যান্স, প্যাসিভ এলিমেন্ট এরকম বলা হয়। তো এইগুলোর মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে শুধুমাত্র হিট লস হয় যেগুলো, তো যেমন ওয়্যারের মধ্যে দিয়েও সামান্য রেজিস্ট্যান্স থাকে, তাতে কিছু হিট লস হয়। রেজিস্ট্যান্স তো মেনলি হিট লস হবেই এই জায়গায়, এগুলোকে নিষ্ক্রিয় উপাদান বলে। তার মানে নিষ্ক্রিয় মানে এটা বুঝতে হবে যে হিট লস হচ্ছে, তার মানে এটা কোনো কাজে লাগছে না সেটা নয়। এখান থেকে তোমরা জানো যে এখানে বাল্ব জ্বালানো, তারপরে তোমার ইস্ত্রি করা, আয়রন, আরও অন্যান্য যে সমস্ত জিনিস তোমরা আগে পড়েছো, যে হিটার যেটা, তাই না? হিটার, এগুলো তো কি, এগুলো শুধুমাত্র গরম হবে, গরম হওয়ার জন্য হিট উৎপন্ন হবে, হিট উৎপন্নের জন্য সেটাকে আমরা কাজে লাগাই। তো নিষ্ক্রিয় উপাদানও হেল্পফুল। আর একটা থাকে যেগুলো ফ্যান ট্যান যেগুলো থাকে, সেগুলোকে বলা হয় সক্রিয় উপাদান। এগুলোতে কী হয়, কিছু যান্ত্রিক শক্তি পাওয়া যায় এখানে। মানে বর্তনীর কোনো উপাদানে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অন্য কোনো কার্যকর শক্তিতে, অন্য কোনো কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে যারা ফ্যান ঘুরছে, তার মানে তুমি এখানে কিছু যান্ত্রিক শক্তি পাচ্ছ, এই জায়গায় যান্ত্রিক শক্তি পাচ্ছ। তো এইগুলো, এই যে নিষ্ক্রিয় উপাদান, এগুলোকে বলা হয় সক্রিয় উপাদান, সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ এলিমেন্ট। তো এই দুইভাবে এই যে ব্যাটারির যে কাজটা হয়, এটা দুভাবে ব্যয়িত হয়, ঠিক আছে? এর অ্যাক্রসে কিছু ভোল্টেজ, এর অ্যাক্রসে কিছু ভোল্টেজ। তো সাপোজ আমি বলছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আমি বলছি ভি ড্যাস্ট, আর এই ফ্যান যেটা তার অ্যাক্রসে আমি বলছি ভি জিরো, এরকম বললাম। আর মোট ভোল্টেজ ছিল ভি। তাহলে মোট যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি কিছুটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে লস হচ্ছে, কিছুটা ফ্যানের মধ্যে দিয়ে লস। এই রেজিস্ট্যান্সে যে পার্টিকুলার রেজিস্ট্যান্স লাগানো আছে সেটা নাও হতে পারে, সেটা তারের রেজিস্ট্যান্স বা সামহাও কিছু বা লাগানো আছে যা কিছু, কারণ আমাদের বাড়ির বর্তনীতে সব কিছু শ্রেণী সমান্তরাল সমবায় থাকে। যাই হোক, তো আমরা বোঝানোর জন্য বলছি জাস্ট। তো এখান থেকে কী দেখতে পাচ্ছি, এখান থেকে যে যে মোট যে কার্য ডাব্লিউ ইজ ইকাল টু ভি আই ইন্টু টি, এটা দুভাবে ব্যয়িত হচ্ছে। তো সেটা এখান থেকে দেখতে ভি ইকুয়াল টু ভি ড্যাশ প্লাস ভি জিরো। মোট যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি ড্যাশ প্লাস আই জিরো। তাহলে আমি এটা বলতে পারি যে ভি ইকুয়াল টু ভি ড্যাশ প্লাস ভি জিরো, এই টাইপের কিছু একটা। এবার এখানে আমি দুই দিকে যদি আইটি দিয়ে গুণ করে দিই, পুরো ইকুয়েশনে প্রবাহ হচ্ছে আই, আর টি সময় ধরে প্রবাহ যাচ্ছে, তো ভি আই ইন্টু টি, আইটি দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কী পাবো, ভি ড্যাশ আই ইন্টু টি, এখানে পাবো ভি জিরো আই ইন্টু টি, এরকম কিছু একটা পাবো। এবার এখানে ওহমের সূত্র অনুযায়ী ভি ড্যাশ ইকুয়াল টু, ভি ড্যাশটা কি, ভি ড্যাশটা হচ্ছে রোধের দুই প্রান্তে ভোল্টেজ, তার মানে ভি ড্যাশ ইকুয়াল টু আইআর। ওহমের সূত্র অনুযায়ী দু প্রান্তে ভোল্টেজ সমান রেজিস্ট্যান্স ইন্টু প্রবাহ, এটা। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু যদি আইআর বসাই, তাহলে এখানে আইআর বসে যাবে, তো ইট ইস আই স্কোয়ার আর অ্যান্ড টি, তাই না? দুটো আই হয়ে যাবে, প্লাস ভি জিরো আই ইন্টু টি। তাহলে ভিআইটি যেটা, ভিআইটি সেটা কি, সেটা ডাব্লিউ ব্যাটারি দ্বারা কত পরিমাণে কাজ করতে হচ্ছে সেটা এখানে দেখতে হচ্ছে দুটোভাবে ব্যয়িত হচ্ছে। একটা আই স্কোয়ার আর টি, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি, এটাকে বলে জুল হিট, যেটা জুল হিট বলা হয়, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আর একটা দেখতে পাচ্ছি ভিআইটির মতনই একটা টার্ম ভি জিরো আইটি, তার মানে ফ্যানের দুপ্রান্তে যে ভোল্টেজ সেইটার জন্য কিছুটা পাওয়ার লস এই জায়গায়। তো এটা হচ্ছে একটা কি বলবো আমরা, এটা রূপান্তরিত সক্রিয় শক্তি, এইটাকে বলবো তাপ উৎপাদক শক্তি, আর এটা হচ্ছে বর্তনীর বৈদ্যুতিক কার্য। তাহলে কি বলবো আমরা, এইটা হচ্ছে বৈদ্যুতিক কার্য, বৈদ্যুতিক কার্য। আই স্কোয়ার আর টিটা কী বললাম, তাপ উৎপাদক শক্তি বা জুল হিট, জে এইচ জুল হিট, মানে যে আবার জুল তুলাঙ্ক নয়, আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা হচ্ছে জুল হিট। আর প্লাস কী আছে, ভি জিরো আইটি, তার মানে এটা সক্রিয় উপাদানে কত পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এটা হচ্ছে রূপান্তরিত সক্রিয় শক্তি, এটা। আজকে লাইভ এত কম কেন? বেশ প্রচুর কম আছে লাইভ, দেখতে পাচ্ছি আমি, বেশ। কিন্তু আজকে লেকচারটা খুব ভাইটাল কিন্তু শেষ পর্যন্ত, কারণ এটা অনেক কিছু কনফিউশন থাকে কিছু জিনিস নিয়ে।
ব্যাস ঠিক আছে, দেখি আমরা তো ডাব্লিউ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি ভি জিরো আই টি, এটা হচ্ছে ফ্যানের মধ্যে, ফ্যান সম্বন্ধে আমরা বলবো আরও অনেক কথা। আর এইটা আই স্কোয়ার আর টি জুল হিট। এখান থেকে দুটো এই জাস্ট জুল হিট টার্মটা আমরা তুলে নেবো এই জায়গায় দিয়ে এই সম্বন্ধে দুটো কথা বলে দিই। জুল হিট যেটা বা বর্তনীতে উৎপন্ন তাপ শক্তি যেটা বা রোধে উৎপন্ন যেটা তাপ শক্তি, তার রাশিমালা যেটা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এই টাইপের শক্তি কিন্তু এটা আই স্কোয়ার আর টি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, এইচ সমানুপাতিক আর, এইচ সমানুপাতিক টি, জুলের সূত্র বলা হয়, ক্লাস 10-এ পড়েছি। তিনটে জিনিস দেখতে পাচ্ছি যে সময় যত বাড়বে তাপ উৎপন্ন হবে তত বেশি, ভেরি গুড। যত সময় যাবে ইলেকট্রন যত পেরোবে তত বেশি তো কারেন্ট তাপ উৎপন্ন হবেই স্বাভাবিক। রোধ যত বাড়বে মানে যত বেশি কলিউশন, যত বেশি অ্যাটমস, তত বেশি ধাক্কাধাক্কি হবে, তত বেশি হিট উৎপন্ন হবে, খুব ভালো কথা। আই স্কোয়ার অনুসারে তাপ উৎপন্ন হবে। তো এই জায়গায় আই স্কোয়ারটা সম্বন্ধে বলার আছে আমার, যে যখন পেল্টিয়ার ক্রিয়া হয়, পেল্টিয়ার ক্রিয়া তখন সিলেবাসে নেই, সেই জায়গায় এইচ সমানুপাতিক আই হয়, এটাকে পেল্টিয়ার ইফেক্ট বলে এটাকে। তো পেল্টিয়ার ইফেক্ট সিলেবাসে নেই, আমি একটুখানি বলে দিচ্ছি। তাপযুগ্ম যে জায়গায় থাকে মানে কখনো কখনো যে আমাদের তামা বা অন্য কোনো ধাতুর মিশিয়ে এরকমভাবে দুটো ধাতু মেশানো থাকে কোনো কোনো জায়গায়, সেই যে জাংশনগুলোতে যে জায়গায় দুটো ধাতুর সংমিশ্রণ থাকে সেই জায়গায় ইলেকট্রনের ডেনসিটি থাকে, এখানে কিছু ইলেকট্রন বেশি, এখানে কিছু ইলেকট্রন কম, এরকম ইলেকট্রনের ঘাটতি থাকে। তো সেই জায়গায় কী হয়, যখন এরকম জাংশন হয় ইলেকট্রনের মুভমেন্ট হয়, তার জন্য এখানে ইএমএফ তৈরি হয়, ভোল্টেজ তৈরি হয়। মানে ইলেকট্রন এক জায়গা থেকে যদি এক জায়গায় চলে যায়, তার মানে যেখানে চলে গেল সেই জায়গাটা মাইনাস হয়ে গেল, যেখানে থেকে গেল সেই জায়গাটা প্লাস হয়ে গেল। তো প্লাস মাইনাস একটা ভোল্টেজ তৈরি হয় এই জায়গায়, একটা কিছু একটা জাংশন বা ইএমএফ বলে এটাকে, তড়িৎচালক বল যেটা, এই ইএমএফ তৈরি হয়। তো সেই ইএমএফের জন্যে এই কোথাও কোথাও যে বর্তনী কিছু কাজ করতে হয়, এবং সেই কাজটা ডিটেলসে যদি পড়ো তাহলে তোমরা জানবে যে জাংশনে কোথাও কোথাও তাপ উৎপন্ন হয়, কোথাও কোথাও তাপ শোষণ হয়, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু এইচ সমানুপাতিক আই, তার মানে কারেন্ট সাপোজ এই দিকে যাচ্ছে, তার মানে যেমন বোঝা যাচ্ছে যে এই দিকে গেলে গরম হচ্ছে, এই দিকে গেলে ঠান্ডা হচ্ছে, এই টাইপের কিছু একটা জিনিস। মানে কোনো একটা জায়গায় এখানে গরম হচ্ছিল, কারেন্টটা পাল্টে দাও তাহলে ওই জায়গায় হয়ে যাবে ঠান্ডা এখানে, এরকম। মানে যেহেতু প্রপোর্শনাল টু আই, পজিটিভ আই তো সামহাও কিছু একটা, পজিটিভ আই তো তুমি সেটাকে বলতে পারো হিট, নেগেটিভ আই সেটাকে বলতে পারো কী বলবো আমরা, নেগেটিভ আই তাহলে সেটাকে বলবো ঠান্ডা, কুল, এরকম। কিন্তু এখানে প্লাস আই মাইনাস আই বলার জায়গা নেই জুল হিটিংয়ে, এখানে আই স্কোয়ার, তার মানে কারেন্ট এই দিকেই যাক বা এই দিকে যাক সব সময়ই হিট উৎপন্ন হবে। আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যাচ্ছে, ওই জন্য জুল হিটিংয়ে সবসময় আই স্কোয়ার, নট আই। পেল্টিয়ার ইফেক্টে আই ইজ প্রপোর্শনাল টু আই। বেশ, তো এইটা আমরা দেখেছি। মানে এই জায়গাতে তোমরা দেখবে তোমাদের ওই জুল তুল্যাঙ্কের একটা জে দেওয়া আছে, ডাব্লিউ ইজ ইকাল টু জে এইচ করে, ডাব্লিউ ইকাল টু জে এইচ মানে কত পরিমাণ তাপ শক্তি কার্যে রূপান্তরিত হয় বা উল্টোটা, সেইভাবে যে দিয়ে অনেক কিছু লেখা আছে, সেগুলো পড়বে, ক্লাস 10-এ পড়া আছে, আমি সেগুলো আর বলছি না। আমাদের এইটা নিয়ে দরকার, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি শুধু সেইগুলোই আলোচনা করবো আজ। বেশ, তো যেটা দেখছিলাম আমরা যে একটা রোদ যদি তোমাকে দেয়, এর রেজিস্ট্যান্স আর, এতে প্রবাহ যাচ্ছে আই, তাহলে এর মধ্যে উৎপন্ন তাপ যেটা সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। এটা তার মানে কোনো একটা রোধে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা জানতে গেলে তোমাকে তার অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে সেটা জানতে হবে, আর তার রেজিস্ট্যান্স কত সেটা জানতে হবে। এটা যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু তুমি কত পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা জানতে পারবে। এবার আমরা এইটারই বিভিন্ন রকম রাশিমালা আছে, এই যে এটারই বিভিন্ন রকম রাশিমালা আছে। আমরা জানি এর দু প্রান্তে ভোল্টেজ ভি রোধের, তাহলে ভি ইজ ইকাল টু আইআর, তাহলে তুমি ইউজ করো ভি ইজ ইকাল টু আইআর এর জায়গায় এখানে আই সমান ভি বাই আর, যদি এখানে বসাই তাহলে ভি বাই আর তার স্কোয়ার ইন্টু আর টি, তার মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ইকুয়েশন থেকে এইচ সমানুপাতিক আর, আর দ্বিতীয় ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এইচ সমানুপাতিক 1/r। তো এটাও ক্লাস 10-এর একটা প্রশ্ন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। যে প্রথম ইকুয়েশনে বলা হচ্ছে যে রোধ বাড়লে উৎপন্ন তাপ বাড়বে, এখানে রোধের মান যত বাড়বে তত তাপ বাড়বে। আর দ্বিতীয় সমীকরণে বলা হচ্ছে রোধ যত বাড়বে উৎপন্ন তাপ তত কমবে। তো এইটার ব্যাখ্যা করতে গেলে আগে একবার বলেছি, আর একবার বলে দিই, এটার ব্যাখ্যা করতে গেলে প্রথম ইকুয়েশন দেখো প্রপোর্শনাল টু আই আছে, কিন্তু এখানে আই স্কোয়ার আছে, টি আছে, তাহলে এই সমানুপাতিক আর তুমি তখনই বলতে পারো যখন আই ইজ ইকাল টু কনস্ট্যান্ট, আর এই সমানুপাতিক 1/r তখনই বলতে পারো যখন ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ভি যদি ভ্যারি করে তাহলে তুমি এটা বলতে পারবে না। এবার আই কনস্ট্যান্ট কোন ক্ষেত্রে হয়,
সিরিজে হয়, শ্রেণী সমবায় হয়, কিছু রোধ আছে এরকম, এ একটা রোধ, এ একটা রোধ, এ একটা রোধ, এই সব কটা রোধের মধ্যেই প্রবাহ সমান, এটা R1, এটা R2, এটা R3, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, এরকম তিনটে রোধ আছে যারা শ্রেণী সমবায় যুক্ত এরকমভাবে ব্যাটারির সাথে এইভাবে যুক্ত, তো তাতে কারেন্ট যাচ্ছে আই, সব কটাতেই কারেন্ট আই, কিন্তু 1 নম্বর যে রেজিস্ট্যান্স তার রোধ সব থেকে বেশি, 2 নম্বরে তার থেকে একটু কম, 3 নম্বরে আর একটু কম। তাহলে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে? দেখতে পাচ্ছি যে শ্রেণী সমবায়, তাহলে যেহেতু সবার প্রবাহ সমান, সুতরাং যা রোধ বেশি তাতে হিট উৎপন্ন হবে বেশি। মানে তুমি যদি এটা একটা ফিলামেন্ট এই জায়গায় রাখো বা কিছু একটা রাখো, তাই এটা বেশি উত্তপ্ত হবে, বেশি উজ্জ্বল হবে, এরকম যে বেশি পাওয়ার নেবে আই স্কোয়ার আর যার বেশি সেটা তত বেশি গ্লো হবে। মানে এই তিনটে যদি বাল্ব থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 জায়গায় যদি 3টে বাল্ব থাকে, তাহলে যেহেতু এ সব থেকে বেশি পাওয়ার কনজিউম করছে, কারেন্ট তো সব জায়গায় সেম, কিন্তু আইটা আর রেজিস্ট্যান্স সব থেকে এর বেশি, তাহলে সব থেকে রোধ এর বেশি হওয়ার জন্য এটা বেশি পাওয়ার নিচ্ছে ব্যাটারি থেকে, সব থেকে বেশি পাওয়ার আই স্কোয়ার আর যেটা, তাই না? আই স্কোয়ার আরটা হচ্ছে পাওয়ার, এইটাকে টি দিয়ে ভাগ করে দিলে আই স্কোয়ার আর, এই যে আই স্কোয়ার আর মানে ভি ইন্টু আই, এইটা আই স্কোয়ার আরটাকে কী লিখতে পারি? আই স্কোয়ার আর মানে আই ইন্টু আর ইন্টু আই ইন্টু টি, আই ইন্টু আর মানে ভি, তাহলে ভি ইন্টু আই ইন্টু টি। তাহলে এটা অনেকভাবে লেখা যায়, ভি স্কোয়ার বাই আর টি লেখা যায়, আবার ভি আই ইন্টু টি লেখা যায়, অলসো ইকুয়াল টু ভি আই ইন্টু টি, এইভাবে লিখতে পারো তুমি। তাহলে সব থেকে বেশি পাওয়ার কনজিউম করছে, ওই জন্য এটা সব থেকে বেশি হিট হবে, সব থেকে বেশি ফিলামেন্ট গরম হয়ে বেশি বাল্ব উজ্জ্বল হয়ে চলবে, এটা তার থেকে একটু কম, এটা তার থেকে একটু কম। কিন্তু যদি এরা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকতো তাহলে কি হতো? যদি এরা 3টে রেজিস্ট্যান্স যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এরা যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এটা R1, এটা R2, এটা R3, এবং R1 সব থেকে বেশি, সব থেকে কম হচ্ছে R3, এদের দুপ্রান্তে ভোল্টেজ হচ্ছে ভি। এইবার যখন তুমি প্রবাহ দিচ্ছ, মেন প্রবাহ সেটা 3 ভাগে ভেঙে যাচ্ছে, এই দিকে কিছু যাচ্ছে, এই দিকে কিছু যাচ্ছে, এই দিকে কিছু যাচ্ছে। তাহলে এবার তুমি যদি তুলনা করতে হয় যে কোন বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, তাহলে কিন্তু তুমি এবার বলতে পারো না যে আই সবারই সমান, সুতরাং যা রোধ বেশি তার সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, সেটা ভুল হয়ে যাবে। কারণ প্রত্যেকের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহ সমান নয়, এটার যা প্রবাহ এটা তা অন্য প্রবাহ এটা তাই, কিন্তু সবার দুপ্রান্তে ভোল্টেজ সেম, ভি সমান। তাহলে ভি যদি সমান হয় তাহলে এখানে উল্টো হয়ে যাবে, যে রোধ যার বেশি হবে তাতে উৎপন্ন তাপ কম হবে। তাহলে এই জায়গায় অনেকে আবার প্রশ্ন করে যে এটা কেন হচ্ছে ফিজিক্যালি, রোধ যদি বেশি হয় তাহলে তো আয়ন বেশি, কলিউশন বেশি, তাহলে তো এটা বেশি গরম হওয়ার কথা, ভোল্টেজ সেম, সে অন্য কথা। কিন্তু সেটা হবে না কেন? কারণ দুপ্রান্তে ভোল্টেজ যখন সেম দিচ্ছ এবং তুমি যখন রোধ বেশি দিচ্ছ, এটা রোধ একটু কম, তার থেকে একটু কম, তাহলে যেটা সব থেকে রোধ কম সেইটার মধ্যে দিয়ে প্রবাহ সব থেকে বেশি চলে যাবে, বেশি প্রবাহ যাবে, আর এইটার মধ্যে ভেরি ফিউ ইলেকট্রন যাবে, এটা রেজিস্ট্যান্স খুব বেশি, তাহলে অল্প বিস্তর ইলেকট্রন গেল, এটাতে আরেকটু বেশি, এটাতে আরেকটু অনেক বেশি, তাহলে যেটাতে অনেক বেশি ইলেকট্রন পাস করে যাচ্ছে সেই জায়গায় গরম হওয়ার চান্স অনেক বেশি, মানে যার রেজিস্ট্যান্স কম, ওই জন্য এটা উল্টো হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে। আর যদি বাড়ে তাহলে রোধ, আর যদি বাড়ে তাহলে হিট কমে যাবে, সমান্তরাল সমবায় কেস এটা। বেশ, তো এইটা হচ্ছে তোমাদের, এটাও ক্লাস 10-এর প্রশ্ন, এটা জেনে রাখবে সবাই। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আর কী কী প্রশ্ন আছে ডিটেলস আলোচনা করছি, যে প্রশ্নগুলো আছে সেগুলি আলোচনা করবো জাস্ট। আচ্ছা বেশ, তো এছাড়াও তোমরা দেখবে যে বাল্বের গায়ে, ইলেকট্রিক পাওয়ারের যে বাল্বগুলো থাকে তাতে রেটিং দেওয়া থাকে, তার গায়ে দেখবে লেখা থাকে, কিছু রেটিং লেখা থাকে। এতে কী লেখা থাকে? এতে এই যে বাল্বটা আছে এর ওয়াট কত, ওয়াটেজ মানে পাওয়ার, যেটা বললাম পাওয়ার সমান কী বললাম আরেকবার বলে দিচ্ছি, ডাব্লু ইকুয়াল টু, প্রথম দেখলাম আমরা ভি ইন্টু আই ইন্টু টি, তাহলে পাওয়ার সমান হচ্ছে ডাব্লু বাই টি, তার মানে ভি ইন্টু আই, আর ভি ইজ ইকাল টু আই আর, তার মানে এটা আই স্কোয়ার আর, আবার আই ইজ ইকাল টু ভি বাই আর, তার মানে ভি স্কোয়ার বাই আর। এই তিনটেই হচ্ছে পাওয়ারের রাশিমালা। এর একক হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, আর এর একক হচ্ছে কত, ভি স্কোয়ার বাই আর মানে ভোল্ট স্কোয়ার বাই ওহম। তো এইগুলো বিভিন্নভাবে প্রশ্ন দেয় যে নিচের কোনটি একক পাওয়ার বা ক্ষমতা, কার্য করার হারকে তো ক্ষমতা বলে আমরা জানি, এটা সবসময় মনে রাখবে, কাজ আর শক্তি এনার্জি এই দুটোর একক হচ্ছে সেম ইউনিট, এদের যা কাজ করব তাই শক্তি এরকম, আর পাওয়ারটা হচ্ছে কাজ করার হার, এটা হচ্ছে ক্ষমতা। ওই জন্য সবসময় পাওয়ারটা তোমাকে দেখতে হবে। দুজন তোমাকে যদি কাজ বলে দিল, একজন বললো যে এ এত কাজ করতে পারে জানিস তো, একজন বললো এ 10 জুল কাজ করতে পারে, আরেকজন বললো যে ও 5 জুল কাজ করতে পারে। এবার বলতো কার বেশি ক্ষমতা, বলো কী করে বলবো, এ কাজ বেশি করে, এ একদিনে 10 জুল কাজ করে, আরও 5 মিনিটে 10 জুল কাজ করে,
তাহলে কী করে বলবো যে যার কাজ বেশি তার ক্ষমতা বেশি? বলতে পারবো না, তাই না? ওই জন্যে ক্ষমতাটা বেশি ইম্পর্ট্যান্ট। যে কাজ কতটা করছি সেটা বলা দরকার নেই। একটা ছেলে একটা চ্যাপ্টার শেষ করে দিল, দি বলে জানিস তো ও একটা চ্যাপ্টার শেষ করে দিল, আর একটা চ্যাপ্টার বলে ও 2টো চ্যাপ্টার শেষ করে দিল, জানিস তো? তাই বলো, বলতো কে বেশি বুদ্ধিমান? একটা চ্যাপ্টার শেষ করে দিল, আর একজন 2টো চ্যাপ্টার শেষ করে দিল, বলে কী করে বলবো? কেউ আবার দেখে বলো 2টো চ্যাপ্টার শেষ করে দিয়েছে, তাহলে এই বেশি বুদ্ধিমান। না, এ 2টো চ্যাপ্টার শেষ করেছে 4 দিনে, আর এ একটা চ্যাপ্টার শেষ করেছে 1 ঘন্টায়। এবার বলতো কার ক্ষমতা বেশি? ও তাহলে তো এরই ক্ষমতা বেশি। এ 1 ঘন্টায় একটা চ্যাপ্টার পুরো শেষ করে দিয়েছে, আরে 4 দিনে 2টো চ্যাপ্টার শেষ করেছে, তাহলে তো এরই ক্ষমতা বেশি। তাহলে সবসময় কাজ দেখে বিভ্রান্ত হবার দরকার নেই, যে বেশি কাজ করছে সেটাকে অ্যাকুরেট মাপার জন্যই তো ক্ষমতা, কত সময়ে কাজটা করতে পারছে, তাই না? ওই যে ফ্রিজের গায়ে স্টার লেখা থাকে, 5 স্টার, অমুক স্টার, এসব থাকে 7 স্টার, তো সেগুলো কি পাওয়ার লেখা থাকে, পাওয়ার রেটিং, কত সময়ে কত কাজ করতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। বেশ, তো এটা হচ্ছে পাওয়ার। তো যেটা বলছিলাম, রেটিং লেখা থাকে এই বাল্বের গায়ে বলো বা হিটারের গায়ে বলো, বাল্ব যে কোনো জায়গায় তোমরা দেখবে রেটিং লেখা থাকে। এতে কী দেওয়া থাকে? এই যে পাওয়ার রেটিং, যেটা ওয়াট রেটিং, এর একক হচ্ছে কি? ওয়াট। এই সবগুলোর একক হচ্ছে ওয়াট, ব্যবহারিক একক এটা ওয়াট। তো এইটা দেওয়া থাকবে কত ওয়াট, মানে তার পি। আর একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে ভোল্ট বা বিভব প্রভেদ দেওয়া থাকবে, যেটা এই দুটো জিনিস তোমাকে গিভেন, এই দুটো জিনিস সবসময় দেওয়া থাকবে। তো এটাকে বলে রেটিং। তার মানেটা কি? রেটিং মানে কি? তার মানে ধরো তোমাকে একটা বাল্ব দিয়েছে, কিছু একটা এরকম বাল্ব দেওয়া আছে, এর গায়ে ধরো লেখা আছে যে 120 ভোল্ট 60 ওয়াট, 120 ভোল্ট অ্যান্ড 60 ওয়াট, এটা এর গায়ে লেখা আছে। এর মানে কি বুঝছি? এর মানে বুঝছি এর পাওয়ার হচ্ছে 60 ওয়াট আর এর ভোল্ট হচ্ছে 120 ভোল্ট। তার মানে এই বাল্বটাকে যদি তুমি 120 ভোল্টের অ্যাক্রসে দাও, তাহলে এই বাল্বটা 60 ওয়াট মতো পাওয়ার ড্র করবে এবং সে সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ 120 ভোল্টে তার কার্যকারিতা সব থেকে ম্যাক্সিমাম, সর্বাধিক কার্যক্ষমতা হয় তার, এবং সে ম্যাক্সিমাম সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। এটাকে বলা হয় ওয়াট রেটিং। এবার তুমি যদি এর থেকে কম ভোল্টে যাও, তাহলে সে কম উজ্জ্বলভাবে চলবে, ঠিক আছে? এবং এর একটা সহনশীলতা আছে, একটা ক্ষমতা আছে, সেই প্রসঙ্গতেও আসছি আমরা। ব্যাস, তো একটা কোশ্চেন এখানে দেয়, এটা ক্লাস 10-এও আসে এবং 12-এও আসে। বলা হয় যে দুটো বাল্ব আছে, তাদের রেটিং, এটা একটা বাল্ব আর এটা একটা বাল্ব, এটা B1, এটা B2, এদের প্রত্যেকের রেটিং আছে। বলা হয়েছে যে 120 ভোল্ট, এটা 120 ভোল্ট, আর একটা 60 ওয়াট, আরেকটা বাল্ব দেওয়া আছে, সেটা বলেছে 240 ভোল্ট, 240 ভোল্ট অ্যান্ড 120 ওয়াট, 120 ওয়াট, এরকম তোমাকে দেওয়া আছে। দিয়ে বলা হয়েছে এরা শ্রেণী সমবায়ে যুক্ত, এরা শ্রেণী সমবায়ে যুক্ত। দিয়ে বলেছে যে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে? কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তো এইরকম কেসের ক্ষেত্রে তুমি কি করে বের করবে? এটা দেখে বোঝা যাচ্ছে যে এর রেটিং, এটা গায়ে লেখা আছে, এর রেটিং এর গায়ে লেখা আছে, এটা ভি ভোল্টের সাথে যুক্ত, এটা 120 ওয়াট। তাহলে যে কেউ বলবে আচ্ছা এটা 120 ওয়াট, তাহলে এ বোধহয় উজ্জ্বলভাবে জ্বলবে, এর রেটিংটা ওয়াটটা বেশি, সুতরাং এ উজ্জ্বলভাবে জ্বলবে। আবার যদি আর একটু বেশি হয়, তাহলে মনে হবে ও তাহলে তো আরও উজ্জ্বলভাবে জ্বলবে, এরকম মনে হতে পারে। তো এরকম যে কোনো কেসের ক্ষেত্রে তোমাকে যখন বলবে যে কে উজ্জ্বলভাবে জ্বলবে বা কে কিছুভাবে জ্বলবে, তখন এদের যে ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্টের রেজিস্ট্যান্সগুলো কত, সেগুলো তোমাকে প্রথম বের করতে হবে। তাহলে একটু আগে আমি কি বললাম? P = VI, এটা একটা সম্পর্ক, P = I²R, এটা একটা সম্পর্ক, P = V²/R, এটা একটা সম্পর্ক। তাহলে সব ক্ষেত্রেই এর রোধ বের করতে হবে। তাহলে এর যে রেজিস্ট্যান্স সেটা কত? এর রেজিস্ট্যান্সটাকে তুমি বলো R1, এর যে রেজিস্ট্যান্স সেটাকে বলো R2। তাহলে R1 R2 বের করতে গেলে এই তিনটে রিলেশনের মধ্যে কোনটা তুমি পাবে এখান থেকে? কারণ দেখতে পাচ্ছি P বলা আছে আর V বলা আছে। তাহলে P আর V, তার মানে এইটা আর এইটা, এই দুটো তুমি যদি কাজে লাগাও, তাহলে তুমি Rটা পেয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে R1 কত? R1 হচ্ছে V²/P, V²/P1, V1²/P1। R2 কত? V2²/P2, V2²/P2। এবার এর V1 কত? 120 ভোল্ট, তার মানে 120 তার স্কোয়ার ডিভাইডেড বাই P1 মানে 60 ওয়াট। রেজিস্ট্যান্স বের করছো, তাহলে ওহমে বেরোবে। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে 120 × 120, তার মানে তোমার বেরোবে 240 ওহম, 240 ওহম।
R2 কত বেরোবে, V2 স্কোয়ার মানে 120 ওয়াট তার স্কোয়ার, 120 সরি V2 মানে 240 স্কোয়ার ডিভাইডেড বাই 120 এত ওহম। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে বেরোবে 480 ওহম এরকম বেরোবে। তাহলে দুটো রেজিস্ট্যান্স তুমি বের করে নিলে, এখানে R1 যেটা বেরোলো সেটা 240 ওহম, আর এইটা বেরোলো 480 ওহম রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। এইবার তুমি তুলনা করবে, এবার কি দেখবে কে বেশি পাওয়ার কনজিউম করছে। এর রোধ জানলে বেরিয়ে গেল, এরও রোধ বেরিয়ে গেল। তাহলে দুজনের মধ্যে দিয়ে কোন জিনিসটা সমান, প্রবাহ সমান, কারণ দুজনের শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে আই এখানেও যা আই এখানেও তাই আই। তাহলে এবার কোন রিলেশন দিয়ে তুমি তুলনা করবে, দুজনের মধ্যে প্রবাহ সমান, তাহলে আই সমান, তাহলে ডাইরেক্ট তুমি বলতে পারো P প্রপোর্শনাল টু আর। যার বেশি রোধ সে তত বেশি পাওয়ার ড্র করবে। তাহলে রোধ কার বেশি, 480 ওহম যেটা সেটা 240 থেকে বেশি, সুতরাং P2 সেটা হচ্ছে গ্রেটার দেন P1, কারণ এর R2 এর I² R2 ইজ গ্রেটার দেন I² R1, এটা বেশি। তাহলে এবার সঙ্গে সঙ্গে কেউ বলে দেবে, দেখলি তো আমি প্রথমেই বলেছিলাম যে 120 ওয়াট ওই জন্য বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, তাহলে তুমি ভুল। নেক্সট অঙ্কটাতে ওয়াটেজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি, তাহলে তুমি টেস্ট করে দেখো যে কি হয়। তাহলে কি হলো, এ একটু উজ্জ্বলভাবে জ্বলবে, এ একটু কম উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ 120 ভোল্টে এ সব থেকে উজ্জ্বল জ্বলতো, 240 ভোল্টে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলতো, 120 ভোল্টে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলতো, কিন্তু দুজনের অ্যাক্রসে যে 220, 240, 120 এরকম তো নেই, এটা শ্রেণী সমবায় যুক্ত আছে, তার মানে দুজন সমান ভোল্টেজ পাবে না, এ কিছু ভোল্টেজ পাবে, এ কিছু ভোল্টেজ পাবে, এদের দুটো ভোল্টেজ যোগফল হচ্ছে মোট ভোল্টেজ। ওই জন্য তুমি V²/R দিয়ে P প্রপোর্শনাল 1/R বলতে পারবে না, দুজনের মধ্যে কারেন্ট সমান, ভোল্টেজ সমান নয়, কারেন্ট সমান, ওই জন্য I²R তুলনা করে তোমাকে বলতে হতো। নেক্সট অঙ্ক যেটা, এই সেম অঙ্ক আমি কি করলাম, একটা বাল্বের জাস্ট ক্যাপাসিটি একটু বাড়িয়ে দিলাম। তাহলে এটা কোশ্চেন নাম্বার 1, খাতা লিখে নেবে যে এরকম বাল্ব যুক্ত আছে, কে উজ্জ্বলভাবে জ্বলবে। এই যে 120 ওয়াট এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখি কি হয়। এটা একটা ফিলামেন্ট বাল্ব, আর একটা এরকম বাল্ব আছে, এটা আবার সেই ভি ভোল্টেজে লাগানো আছে। তো এটা রেজিস্ট্যান্স কত, এটা কি বলেছিলাম ভ্যালুগুলো, 120 অ্যান্ড 60 ওয়াট, 120 ভোল্ট অ্যান্ড 60 ওয়াট। এটা কত বলেছিলাম, 240 অ্যান্ড 240 ভোল্ট। আর এইটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে বলছি 480 ওয়াট ভি ভোল্টে যুক্ত আছে। এটা আগে কত ছিল, এটা আগে ছিল 240 নাকি, হ্যাঁ 240 ভোল্ট, আর এটা ছিল 120 ওয়াট ছিল, সেটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে 480 করে দিলাম। এবার কি বলবে, হ্যাঁ 60 ওয়াটের থেকে তো 480 অনেক বেশি, তাই এবার সে বলবে যে হ্যাঁ তাহলে এই আবার উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে রেজিস্ট্যান্স বের করো, এর ভোল্টেজ জানো, এর পাওয়ার জানো, ভি জানো, পি জানো, তাহলে এর রোধ কত, এটা V1 এটা P1, তাহলে রোধ রেজিস্ট্যান্স R1 সমান আবার V1² কারণ P = V²/R। তাহলে V1² মানে 120 তার স্কোয়ার ডিভাইডেড বাই 60 ওয়াট, এটা যদি ক্যালকুলেশন করো আগের মতনই বেরোবে, এত ওহম, মানে কত বেরিয়েছিল আগে আমাদের 240 বেরিয়েছিল, তাই তো 240 ওহম এরকম বেরিয়েছিল। R2 বের করো, দেখি কত বেরিয়েছিল আগেবার আমাদের, V1² কত বেরিয়েছিল মানটা একবার চেক করে নিই, 240 বেরিয়েছিল, হ্যাঁ ঠিক আছে। বেশ, তো এটা দ্বিতীয় ক্ষেত্রে কি V2²/P2 সমান কত, এটা 240 তার স্কোয়ার বাই 480 এত ওহম। তার মানে এটা কাটাকুটি করো, 240 আর এখানে 24, তার মানে এটা 24 ইন্টু 240/480 এরকম, এটা শূন্য কাটলো, আর 24 2 48 নাকি, তাহলে এটা 2, এটা 12 এরকম, তাহলে এটা 120, 120 এত ওহম, তাহলে 120 ওহম। তাহলে এর রেজিস্ট্যান্স হলো এবার 240 আর এর রেজিস্ট্যান্স হলো 120। কার রোধ বেশি, এবার এর রোধ বেশি,
তাহলে দুজনের মধ্যে আই সমান, শ্রেণী সমবায় আছে, তাহলে এটা আই, এটা তো আই, তাহলে আই যদি সমান হয় তাহলে পি ইজিক্যাল টু আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই সমান, তাহলে পি প্রপোর্শনাল টু আর, যার রোধ বেশি সে বেশি পাওয়ার ড্র করবে। রোধ বেশি কার? এর। তাহলে 60 ওয়াট বাল্ব যেটা সেটা উজ্জ্বলভাবে জ্বলবে এই ক্ষেত্রে। তাহলে কি সে বলেছিল 480 ওয়াট, তাই ওয়াটেজ বেশি, সুতরাং এ উজ্জ্বলভাবে জ্বলবে, তাহলে না, এ উজ্জ্বলভাবে জ্বলছে। 60 ওয়াট যেটা সে উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, তো এরকম প্রবলেম দেবে তোমাকে। আর একটা প্রবলেম এই প্রশ্ন দেয় কীরকম, সমান্তরাল সমবায়ে আসছি, আর এক রকম প্রশ্ন দেয়। এখানে বলে যে দুটো বাল্ব আছে, কোশ্চেন বাল্ব 1 সেটা বলা আছে 120 60 ওয়াট, একই 120 ভোল্ট অ্যান্ড 60 ওয়াট, এটা রেটিং। বাল্ব 2 যেটা সেটা হচ্ছে 240 480, 240 ভোল্ট অ্যান্ড 480 ওয়াট, দুটো বাল্ব দেওয়া আছে, রেটিং বলা আছে। বলেছে এরা শ্রেণী সমবায়ে যুক্ত, এদের ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া যেতে পারে। সিরিজে যুক্ত এদের সর্বাধিক ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া যেতে পারে যাতে করে এরা ফিউজ না হয়, যাতে করে এরা ফিউজ না হয়, মানে পুড়ে না যায়, এরকম তো আমরা প্রশ্ন দিয়েছি। ব্যাস, তো কী বলেছে, দুটো বাল্ব আছে B1 অ্যান্ড B2 সিরিজে যুক্ত, এদের ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া যেতে পারে যাতে করে এরা ফিউজ না হয়। তো দুটো ভোল্টেজকে তুমি দুটো বাল্বকে শ্রেণী সমবায়ে লাগিয়ে দাও। দুটো বাল্ব, এটা একটা বাল্ব, রেজিস্ট্যান্স আছে কিছু একটা R1, এইটা একটা বাল্ব, তার একটা রেজিস্ট্যান্স আছে কিছু, সেটা হচ্ছে R2। আর রেজিস্ট্যান্সগুলো তুমি ইজিলি বের করতে পারো, এটা V²/P আগেই বের করেছি, তো এটা একটু আগেই বের করলাম, 240 ওহম বেরিয়েছিল। তো এটা রেজিস্ট্যান্স হচ্ছে 240 ওহম, আর R2 কত বেরিয়েছিল? 120 ওহম এরকম বেরিয়েছিল। এর ভোল্টেজ কত? 120 ভোল্ট, আর ওর ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট এরকম। এরা শ্রেণী সমবায়ে যুক্ত, এরকম শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবার বলেছে যে এদেরকে ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া যেতে পারে যাতে করে এরা ফিউজ না হয়, পুড়ে গেলে হবে না, কারণ এর 120 ভোল্টের বেশি যদি তুমি একে দাও তাহলে এই বাল্বের ফিলামেন্ট পুড়ে যাবে, এর যে ফিলামেন্ট সেটা পুড়ে যাবে। আর এইটাকে যদি তুমি 240-এর বেশি দাও তাহলে এ পুড়ে যাবে, এরকম কেস হয়ে যাবে, তাই না? তো এখান থেকে বুঝতে পারছি একটা জিনিস, যে সাপোজ তুমি V ভোল্টেজের সাথে এটাকে যুক্ত করে রেখেছো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে দুজনের মধ্যে প্রবাহ সমান, আয় পরিমাণ প্রবাহ এতেও যা যাবে ওতেও সেম যাবে, আয় পরিমাণ প্রবাহ যাবে। তাহলে R1-এর যে ভোল্টেজ রেটিং সেইটা হচ্ছে 120 ভোল্ট, তাই না? এর থেকে যদি বেশি হয়, 120 ভোল্টের যদি বেশি হয় তাহলে কিন্তু এ পুড়ে যাবে। এর 240, তাহলে যখনই আমার মনে হতে পারে যে 120 ভোল্ট তো এর অ্যাক্রসে 240, এ তো সহ্য করতে পারবে, কিন্তু তা না, 120 ভোল্ট যখনই পেরিয়ে যাবে তখনই এই জায়গাটা ছিঁড়ে যাবে, তখনই সার্কিটটা তোমার হয়ে যাবে এরকম। তার মানে এ 240 নেওয়ার জন্য বসে আছে, এ বলছে এই আমি তো আরও ভোল্টেজ বাড়া আমি নেবো, আমি 240 পর্যন্ত নিতে পারবো, আরও ভোল্টেজ বাড়িয়েছে। ওর কথা ভাবছেই না, পাশে যে আরেকজন বসে আছে তারও তো ক্যাপাসিটি আছে, সে 120 ভোল্টের বেশি নিতে পারে না, তা এ পাশ থেকে বলছে আমি তো পারবো না, আর বাড়াস না, ঠিক বাড়িয়ে দিয়েছে। যেই 121 ভোল্ট 22 ভোল্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে এ পুড়ে গেছে, আর এ এবার বসে আছে কারেন্ট নেওয়ার জন্য, কিন্তু এ যখনই কেটে গেল, সার্কিট বিচ্ছিন্ন হয়ে গেল, এ আর কিছুই পাবে না, বাল্বটা কোনো বাল্বই জ্বলবে না, কেটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম এই যে বাল্বটাকে একে ম্যাক্সিমাম 120 ভোল্ট দেওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে যদি এ না পড়ে তাহলে R1-এর সর্বোচ্চ গ্রহণযোগ্য বিভব বা ভোল্টেজ সেটা হচ্ছে 120 ভোল্ট, এর বেশি সে নিতে পারবে না। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ 120 ভোল্ট সাপোজ ফিক্সড, কারেন্ট হচ্ছে I, রেজিস্ট্যান্স হচ্ছে একটা ভ্যালু 240, তাহলে এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে? ধরে নাও তুমি 120 ভোল্টকে দিয়েছো, যে আমরা ধরে নিলাম যে V1, এটা এই দুক্রান্ত ভোল্টেজ V1, তো V1 = 120 ভোল্ট ইজ গিভেন, দেওয়া হয়েছে, এটা তুমি দিয়েছো কোনোভাবে, তাহলে কারেন্ট কত? V1 = I × R1, তাহলে I কত? তাহলে I সমান V1/R1, V1 মানে 120,
আর R1 মানে 240 অ্যান্ড কারেন্ট বের করছো, সো ইট ইজ অ্যাম্পিয়ার, সো ইট ইজ হাফ অ্যাম্পিয়ার। 12/24 মানে হাফ অ্যাম্পিয়ার। তাহলে হাফ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হবে যখন তুমি এটাকে 120 ভোল্টে দিতে সক্ষম। তাহলে এ যদি হাফ অ্যাম্পিয়ার যায়, এও পাবে হাফ অ্যাম্পিয়ার, তাই না? তাহলে বর্তনী থেকে হাফ অ্যাম্পিয়ার বেরোচ্ছে, দুজনেই হাফ অ্যাম্পিয়ার পাবে। তাহলে এর এই যে এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত? তো এইটার অ্যাক্রসে ভোল্টেজ যদি আমি বলি যে 240-এ নিতে পারতো, কিন্তু 240 কি এখন নিতে পারবে? এখন নিতে পারবে না সে। তাহলে এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ V2, এটা V2 সেটা হচ্ছে I ইন্টু R2। আয়ের মান হচ্ছে হাফ, আর R2-র মান হচ্ছে 120 ভোল্ট, তার মানে 60 ভোল্ট, 60 ভোল্ট, তাই না? তাহলে এই জায়গায় মনে হচ্ছে যে আমার যে কি জানো, ঠিক করলাম তো, I ইন্টু R2 100, হ্যাঁ। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ হচ্ছে 60 ওয়াট, তাহলে এর ওয়াটেজ কত? এই যে ওয়াটেজ যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি ডাইরেক্ট পাওয়ারটা বের করে নিতে পারতাম, ভোল্টেজটা না বের করে, বেশ যাই হোক। তো P2 যেটা সেটা হচ্ছে V ইন্টু I, তাই না? V ইন্টু I, অথবা তুমি এখান থেকে বের করতে পারো যে আমাদের কত হাফ কারেন্ট যাচ্ছে, হাফ কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স আছে একটা কিছু, ঠিক আছে। তো P2 ইজিক্যাল টু হচ্ছে I স্কোয়ার অ্যান্ড R2, এরকম I স্কোয়ার R2 বা V স্কোয়ার বাই R2, যেটা খুশি করতে পারো। V2 তুমি জেনে গেছো, তাই না? V2 তুমি জেনে গেছো, তাহলে পাওয়ার কত পেয়ে যাবে? এইটার অ্যাক্রসে পাওয়ার কত? এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে 120 ভোল্ট, যেটা তার মানে এর অ্যাক্রসে যেটা পাওয়ার, সেটা তুমি পাওয়ারটা তুমি ক্যালকুলেশন করতে পারো। তা প্রশ্ন তো সেটাই দিয়েছে। তাহলে বলেছে যে এইটাই বলেছে, তোমার পাওয়ার বের করতে বলেনি, বলেছে এর ম্যাক্সিমাম কত ভোল্টেজ দেওয়া হলে এরা ফিউজ না হয়। তাহলে কি পাওয়ার বের করার দরকার নেই, ভোল্টেজ বের করতে দিয়েছো মানে ভোল্টেজ। তাহলে V1-এ তুমি ভোল্টেজ দিয়েছো 120 ভোল্ট, আর V2 পেয়েছে 60 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত? টোটাল যেটা ভোল্টেজ সেটা হচ্ছে V1 প্লাস V2, তার মানে কত? তার মানে 120 প্লাস 60, তার মানে 180 ভোল্ট। তার মানে তুমি যদি এখানে 180 ভোল্ট দাও, তাহলে এ 120, এ 60 ভোল্ট নিয়ে এটাকে ফুল ক্যাপাসিটি, মানে এ ফুল ক্যাপাসিটিতে কাজ করবে, কিন্তু এ কিন্তু ফুল ক্যাপাসিটি পাবে না। পাবে কি? এ ফুল ক্যাপাসিটি পাবে কি? এ 240 ভোল্ট নিতে পারতো, কিন্তু 60 ভোল্ট পর্যন্ত একে দেওয়া হচ্ছে। তাহলে এ কিন্তু যতটা উজ্জ্বলভাবে জ্বলতে পারতো, ততটা উজ্জ্বলভাবে কিন্তু এ জ্বলবে না। এ কিন্তু উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ 120 ভোল্ট পেতে পারতো এই জায়গায়, ঠিক আছে? কিন্তু একে ওইটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কারণ ও যদি ওর থেকে বেশি চায়, তাহলে সার্কিট বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো এটা হচ্ছে রেটিং। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। দেখি কারো কিছু বলা আছে কি না। ভিডিও কাঁপছে। এলইডি টাইপের লাইটগুলোর ক্ষেত্রে পাওয়ার রেটিং দেওয়া থাকে, সেগুলো কি একই জিনিস বোঝায়? এলইডি রেটিং একটু আলাদা, বলছি। আর কি বলছে দেখি, এখানে ভিডিও কাঁপছে বেশ। ভিডিওটা, মোবাইলটা কী করে ভাইব্রেট হচ্ছে কে জানে। ব্যাস ঠিক করে রাখলাম, তো আশা করি কিছু হবে না। ব্যাস যেটা বলছিলাম আমরা, তো এইটাই হচ্ছে প্রশ্ন ছিল। ব্যাস এলইডি রেটিং, এলইডি যেরকম কার্যনীতি, সেটা এরকম গরম হয়ে যাওয়ার জন্য তারা আলো বিকিরণ করে, এরকম কার্যনীতি নয়। এলইডি যেটা হয়, আমরা পরে সেমিকন্ডাক্টর পড়বো, তখন এলইডি কার্যনীতি বলবো। এলইডি যেটা হয়, যেটা এলইডি থাকে, সেটাতে একটা পিএন জাংশন ডায়োড থাকে, তো সেই জায়গায় ইলেকট্রন অ্যান্ড হোল এদের রিকম্বিনেশন হয়। রিকম্বিনেশন মানে আবার বোঝা যাবে না, যারা জানে তারা বুঝতে পারবে, কেমিস্ট্রিতে যারা পড়েছে, ফিজিক্সটা এখনও হয়নি, একদম শেষে আছে। তো সেই রিকম্বিনেশনের জন্য এখানে এনার্জি যেটা বেরিয়ে যায় এইচ নিউ, সেটা আলো মানে ফরওয়ার্ড বায়াসে কাজ করে, তো সেইভাবে হয়। তো এর রেটিং আলাদা, অনেক লেস পাওয়ার কনজিউম করে, পাওয়ার বাঁচায় অনেক। তো রেটিং তো অবশ্যই থাকে সেই জায়গায়, কিন্তু এলইডির কার্যনীতি পুরোপুরি আলাদা, ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশনের জন্য সেটা হয়। এলইডির ব্যবহার অনেক বেড়ে গিয়েছে এখন, কারণ যেহেতু পাওয়ার কনজিউম করছে কম, অথচ তার অনেক বেশি, মানে কার্যকারিতা অনেক বেশি। নেক্সট একটা প্রশ্ন দেয় এখানে,
বলেছে যে ওই যে দুটো বাল্বের কথা বলেছিলাম তাদেরকে সমান্তরাল সমবায়ে লাগানো হলো, তাহলে কে কত বেশি পাওয়ার কনজিউম করবে, তো সেটা আমরা একটু আগে বলে দিয়েছি, আর সেটা নিয়ে ডিটেলস বলার দরকার নেই। এটা একটা বাল্ব আছে B1, আর একটা বাল্ব আছে এরকম B2, এরা সমান্তরাল সমবায়ে যুক্ত ভোল্টেজের সাথে এরকম। তো এর সাপোজ এটা আগের যা ডেটা ছিল 120 ভোল্ট 60 ওয়াট, 120 ভোল্ট 60 ওয়াট, আর এর কত দিয়েছিলাম 240 480, 240 ভোল্ট আর 480 ওয়াট এরকম ভি ভোল্টের সাথে যুক্ত। কোনটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? রেজিস্ট্যান্স বের করে নাও। প্রথমেই যখন এই রেজিস্ট্যান্স বের করবে R1, তখন V²/P, তাহলে সেটা কত বেরিয়েছিল 120 ওহম। আর এইটা কত বেরিয়েছিল? এটা 240 বেরিয়েছিল না, 240 ওহম। এইটা নিচেরটা 120, 240 ওহম। আর এইটা বেরিয়েছিল R2, যেটা R2 সেটাও বেরিয়েছিল কত 120 ওহম। এবার দুপ্রান্তেই ভি, তাহলে এই যে 240-এর মধ্যে দিয়ে ফিউ কারেন্ট যাবে এখানে, দুপ্রান্তেই সেম ভোল্টেজ, তাহলে কে বেশি কারেন্ট ড্র করবে? এ বেশি কারেন্ট ড্র করবে 120। সেই শান্টেড রুল, অন্য রোধ বা এই দুটি রোধের যোগফল ইন্টু মোট কারেন্ট, এরকম মোট কারেন্ট এটা বেশি পাবে ও কম পাবে, তো ওই জন্যই অন্য রোধ। তো যেটা ছিল আমাদের এই জায়গায় কী হবে তাহলে V²/R, P = V²/R, এইটা কাজে লাগাও, P proportional to 1/R, 1/R। এর রোধ বেশি, সুতরাং এতে এটা এর রোধ বেশি, সুতরাং এই জায়গায় হিট উৎপন্ন হবে কম, তাহলে এটা খুব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে না, হালকা, আর এটা একদম বেশি গ্লো হবে। ঠিক আছে, বেশি গ্লো হবে এটা। বেশ, এরকম একটা প্রশ্ন দেয়। এছাড়াও আর কি প্রশ্ন থাকে? ফ্যানের রেগুলেটর যদি চেঞ্জ করি তাহলে খরচা কি বাঁচে? আচ্ছা, খরচা টর্চাগুলো তোমরা দেখবে ক্লাস 10-এ ছিল, বিওটি, এগুলো আমি বলছি না, মানে আমি এগুলো সময় নষ্ট করছি না। বিওটি, তারপরে ওই যে একটি ঘরে 10টি বাল্ব জ্বলে, 3টি ফ্যান জ্বলে, একটি ফ্রিজ আছে, একটি টিভি আছে, একটা মোটর চলে, তাহলে দৈনিক যদি বিল হয় পার ইউনিটে 7 টাকা করে, তাহলে এক মাসে কত বিল আসবে। তো সেই জিনিসগুলো তোমাদের ক্লাস 10-এ ছিল, সেটা দেখবে। আর একটা জিনিসও দেখবে, ফিউজটা একটু দেখবে, ফিউজ তার কি, এটা যে হচ্ছে নিম্ন গলনাঙ্ক যেটা হয়, তো ফিউজের রেজিস্ট্যান্স, এগুলো দেখবে, এগুলো আসে না খুব একটা, জয়েন্টে একটু হয়তো আসে, তাও খুবই কম। তো ফিউজ টিউজগুলো একটু পড়ে নেবে বইয়ে কিন্তু সবই আছে, বাদ কিন্তু কিছুই দেওয়া নেই, কিন্তু জিনিসগুলো সহজ বলে আমি জিনিসগুলো অ্যাভয়েড করছি, কারণ এইটা সময় বেশি না দেওয়াটাই ভালো। কিছু অঙ্ক টঙ্ক করবো আমরা। বেশ, তো যেটা থাকে রেগুলেটর, ফ্যানের যে রেগুলেটরগুলো থাকে, রেগুলেটর, তো এটা অনেকেরই প্রশ্ন যে রেগুলেটরগুলো এরকম দেখতে হয়, দুরকম রেগুলেটর হয়। এরকম একটা রেগুলেটর, তাতে এরকম 1 2 3 4 অ্যান্ড অফ, এরকম 1 2 3 4, আর এটা অফ, এরকম একটা ওল্ড রেগুলেটর থাকে। আর একটা রেগুলেটর এখন নিউ হয়েছে, যেগুলো ছোটো ছোটো দেখতে, এরকম লম্বা লম্বা, আর এইরকম একটা স্মুথলি ভ্যারিয়েশনের একটা ইয়ে থাকে, তাতেও এরকম 1 2 3 থাকে, 1 2 3 4 অ্যান্ড অফ, এরকম থাকে। তো প্রশ্ন হচ্ছে যে আমি যত এইরকম যদি 1 থেকে 2 করি, 2 থেকে 3 করি, তাহলে ফ্যানের স্পিড বাড়বে, স্পিড চেঞ্জ হবে, এটা তো স্পিড চেঞ্জ হবে। তাহলে স্পিড যদি চেঞ্জ হয় তাহলে কি ওয়াটেজ, মানে বিল বেশি পড়বে? স্পিড যদি বেড়ে যায় তাহলে বিল বেশি, স্পিড যদি কমে যায় তাহলে বিল কম, এরকম কি হবে? মানে আমি কি আমি সেভ করতে পারবো এনার্জি? তো এইটার উত্তর হচ্ছে দুরকম উত্তর। একটা হচ্ছে যখন তোমার দুরকম রেগুলেটর হয়, একটা ওল্ড রেগুলেটর, এটা যেটা সেটা হচ্ছে ওল্ড রেগুলেটর। এই রেগুলেটরগুলোতে এগুলো মেনলি রেজিস্ট্যান্স বেস হয়, আর এইটা হচ্ছে নিউ টাইপ অফ রেগুলেটর, এগুলো বাজারে এখন বেশি চলে। এগুলো সব ক্যাপাসিটিভ টাইপের, ক্যাপাসিটার থাকে এগুলোতে। তো যদি ওল্ড টাইপের রেগুলেটর হয়, মানে তোমার সেই বড় বড় রেগুলেটর যেগুলো ডিক 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 করে ঘোরাতে হতো আগে, তো সেই রকম যদি রেগুলেটর হয়, তাহলে তুমি যদি স্পিড কমিয়ে দাও তাহলে তোমার খরচা বাঁচবে না, সেম খরচা হবে, আগেও যা খরচা ছিল, আগেও যা বিল আসতো, স্পিড কমিয়ে দিলেও আমার বিল একই আসবে। কেন আসবে বলে দিচ্ছি। আর ক্যাপাসিটার টাইপের যে রেগুলেটরগুলো, সেইগুলোতে তুমি যদি এটাকে চেঞ্জ করো স্পিড, তাহলে কিন্তু তোমার বিল কম হবে, মানে যত স্পিড কম হবে তত পাওয়ার কনজিউম কম করবে। তো কেন এরকম হয়? তো আমরা জাস্ট ওল্ড, এটা সবটা বোঝা যাবে না, কারণ এটা ক্যাপাসিটার টাইপের এসি টেসি থাকে, তো সেই জায়গায় ব্যাখ্যা সার্কিট ডায়াগ্রাম একটু জটিল। এটা খুব ইজি সার্কিট ডায়াগ্রাম আছে ছোটো মতো, তো সেটা একটু বলি। যদি ওল্ড টাইপ রেগুলেটর, যে কথা বলছিলাম, যে ওল্ড রেজিস্টিভ রেগুলেটর, যেগুলো ফ্যানের বেগ চেঞ্জ করার জন্য, সেগুলো কেমন দেখতে হয়? সাপোজ এরকম দেখতে হয়। তো
তো তোমরা দেখেছো এখানে মেটাল ফেটাল একটু ভেতরটা খুলে দেখা যাবে যে এরকম একটা এর ভেতরে একটা মেটালের কোট করা থাকে একটা, যাতে করে হিটটা রেডিয়েট করে দেওয়া যেতে পারে। ও বাইরে প্লাস্টিক থাকে এরকম, তো এরকম নব থাকে, এরকম 1 2 চারিদিকে নব থাকে এরকম। আমি ভেতরকার কানেকশান দেখাচ্ছি, এরকম থাকে। তো কী হয়, এই যে পয়েন্টগুলো, এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এরকম এগুলো সব সিরিজে থাকে রেজিস্ট্যান্সগুলো, সিরিজে। এগুলো R1 R2 R3 R4 এরকম ভেতরে কানেকশান এরকমভাবে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা কী হয় অ্যাকচুয়ালি, যে যদি তোমার ফেজ আর নিউট্রাল যারা থাকে, ফেজ আর নিউট্রাল এরা যদি তোমার একসাথে, মানে কোনো রেজিস্ট্যান্স যদি না থাকে, জাস্ট ফেজ নিউট্রাল হয়ে ফেরত আসছে, নো রেজিস্ট্যান্স, R=0, তখন ফ্যানের স্পিড হয় ম্যাক্সিমাম। তার মানে সেই সময় কী হয়, যে পুরো ভোল্টেজটা ফ্যান পায়। এগুলো সব সিরিজে থাকে, তার মানে এই সিরিজে রেজিস্ট্যান্স হয়ে এইভাবে যায়, দিয়ে তারপরে যে ফ্যান সে পুরো ভোল্টেজটা সে সেই জায়গায় পায়, কারণ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয় না সেই জায়গায়। ওই জন্য কী হয়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি 0 ভোল্টেজ ড্রপ হয়, এখানে 0 ড্রপ, কোনো ভোল্টেজ ড্রপ হয় না, 0 ড্রপ, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটাই ফ্যানের অ্যাক্রসে ড্রপ হবে, সুতরাং সে বেশি ভোল্টেজ টানবে, সুতরাং সে বেশি কারেন্ট বা বেশি পাওয়ার কনজিউম করবে, সেই জায়গায় ফ্যানের স্পিডটা খুব বেড়ে যাবে, এবং যেহেতু বেশি পাওয়ার কনজিউম করছে, সুতরাং তোমার বিলও বেশি পড়বে। এবার যদি আমি রেজিস্ট্যান্সটা কম করি, মানে রেজিস্ট্যান্সটা 0 থেকে যদি একটা করে বাড়ায়, মানে স্পিডটা কমায়, তাহলে কী হবে, তা সাপোজ তোমার 1 থেকে 4 পর্যন্ত এরকম দেওয়া আছে, 1 to 4 স্পিড দেওয়া আছে। তো সাপোজ তুমি পজিশন 1 পজিশন দিয়েছো, 1 নাম্বার পজিশনে দিয়েছো, তার মানে কি, তার মানে ফ্যানের স্পিড হয় সব থেকে লো, যেটা স্পিড সেটা হচ্ছে সব থেকে লো, তার মানে সব কটা রেজিস্ট্যান্সই অ্যাক্টিভ সেই জায়গায়। তার মানে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এই যে 4টে রেজিস্টার, এই 4টি রেজিস্টারকে পেরিয়ে কারেন্টকে পেরোতে হচ্ছে ফ্যানের জায়গায়, এইগুলোকে পেরিয়ে ক্রস করে কারেন্ট এইদিকে গিয়ে তারপরে ফ্যানে ভোল্টেজ পাচ্ছে। তাহলে এখানে এত রোধ, আর রোধ বাড়লে ভোল্টেজ ড্রপ বেড়ে যায়, কারণ আমরা এটা জানি ওহমের সূত্র, আর V=IR। তো যত রোধ বাড়বে তত ভোল্টেজ ড্রপ বাড়বে, তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বেড়ে যায়, ফ্যানের অ্যাক্রসে ভোল্টেজ সেই জায়গায় কম হয়, তাই না? ওই জন্য ফ্যান স্লো ঘরে, ভেরি লো স্পিডে ফ্যান ঘরে, কারণ সে কম ভোল্টেজ পায়, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ বেশি হয়ে যায়। কিন্তু ফ্যানটা স্লো ঘুরছে, তার মানে এই নয় যে তোমার বিল বেঁচে যাচ্ছে, যে পরিমাণ ভোল্টেজটা ফ্যান পাচ্ছে না, সেই ভোল্টেজটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে। এই রোধের অ্যাক্রসে ভোল্টেজটার পতন হচ্ছে, ড্রপ হচ্ছে, আর যেহেতু রোধের অ্যাক্রসে ভোল্টেজের পতন হচ্ছে, সুতরাং প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I²R1 প্লাস I²R2 প্লাস I²R3 প্লাস I²R4 অ্যান্ড দেন T, যত সময় ধরে তুমি চালাবে তত হিট লস হবে, এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হিট লস হবে। তার মানে প্রচুর হিট হয়ে ওই তারের মধ্যে দিয়ে তুমি দেখবে যে রেজিস্ট্যান্সে যে এগুলো থাকে, এখানে মেটাল কন্ট্যাক্ট থাকে, যাতে করে এটা মেটাল দেওয়া হয় কেন, কারণ যাতে করে তাপটাকে সে রেডিয়েট করে যেতে পারে। ওই জন্য রেগুলেটরগুলো খুব গরম হয়ে যায়, কারণ এটা যদি প্লাস্টিক হতো তাহলে কিন্তু হিটটা রেডিয়েট করতে পারতো না। ওই জন্য মোবাইল চার্জিংয়ের সময় আমরা প্লাস্টিকের কভার খুলে দিই, যাতে করে হিটটাকে সে ইজিলি রেডিয়েট করতে পারে। প্লাস্টিকের কভার তো ইনসুলেটার, সুতরাং হিট রেডিয়েট করতে পারবে না। এটা মেটাল দেওয়া হয় যাতে করে হিটটাকে সে রেডিয়েট করে দিতে পারে। এবং তুমি যদি হাত দিয়ে দেখো, তাহলে দেখবে দীর্ঘক্ষণ ফ্যান চালানোর পরে অনেকটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তার মানে এই যে হিটটা যে লস করছে বা হিটটা যে হচ্ছে, তোমার পাওয়ার সেভ করছে না, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেটা লস হয়ে যাচ্ছে, ফ্যানের অ্যাক্রসে কম ভোল্টেজ পাচ্ছে, ওই জন্য ফ্যান স্লো ঘুরছে। এবার যদি পজিশন 2তে দাও, পজিশন 2 যদি হয় 2 নম্বর পজিশন, এইটা থেকে এইটা যদি 2 নম্বর পজিশন যায়, তাহলে কী হয়, মানে এরকম আর কি, এইটা যদি হয় তাহলে সব কটা রেজিস্ট্যান্স 2 নম্বর পজিশন, যাই হোক বিভিন্নভাবে কানেকশন থাকে। তো 2 নম্বর পজিশন যদি থাকে, তাহলে একটা রেজিস্ট্যান্স বাদ চলে যাবে, তারপরে 2 3 আর 4, তাহলে রেজিস্ট্যান্স R2 R3 অ্যান্ড R4, 3খানা রেজিস্ট্যান্সকে তোমাকে পেরিয়ে যেতে হবে। তাহলে কী হবে, একটা রেজিস্ট্যান্স সবসময় খোলা, মানে ও ঠান্ডা, মানে R1টা হয়ে যাবে ঠান্ডা, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, আর R2 R3 R4 এরা সবকটাই হবে গরম, হবে, এবং এদের অ্যাক্রসে কিছু ভোল্টেজ ড্রপ হবে, আর বাকি যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ফ্যানের অ্যাক্রসে ড্রপ হবে। সুতরাং এখানে 4টে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ সব ড্রপ হয়ে গিয়েছিল, ফ্যান কম পেয়েছিল। এখানে 3টে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে বাকি যেটুকু বেঁচে রইলো সেটুকু ফ্যানের মধ্যে দিয়ে গেল। সুতরাং বুঝতে পারছি এখানে একটু কম, ওর তুলনায় একটু কম ভোল্টেজ ড্রপ, ওই জন্য ফ্যান একটু বেশি পাবে, 3টে রেজিস্ট্যান্সকে পেরোতে হয়েছে, সুতরাং বাকিটা ফ্যান একটু বেশি হবে, তখন ফ্যানের স্পিড একটু বাড়বে। কিন্তু এখানে R1টা ঠান্ডা, মানে R1এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। পজিশন 3 যখন তুমি দিচ্ছ, তখন R1 R2 দুটো বাদ চলে যাচ্ছে, দুখানা রেজিস্টার R3 অ্যান্ড R4 এরকম।
R3 অ্যান্ড R4, এতে কী হবে, এই দুটো গরম হবে, আর R1 অ্যান্ড R2 এরা ঠান্ডা হবে, এরা ঠান্ডা হবে। তাহলে এবার দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, বাকি ভোল্টেজটা ফ্যানের অ্যাক্রসে, তাহলে ফ্যান একটু বেশি পাবে, সুতরাং ফ্যানের স্পিড আরেকটু বাড়বে, আরেকটু বেশি পাওয়ার কনজিউম করবে। কিন্তু এখানে মনে রাখতে হবে R1 R2 ঠান্ডা। যদি পজিশন 4 দাও তাহলে কী হবে, সেম কেস, শুধু R4 থাকবে। পজিশন 4 যদি হয় তাহলে শুধুমাত্র R4 থাকবে, আর R1 R2 R3 এইগুলো হবে ঠান্ডা। তাহলে একটার মধ্যে দিয়ে ড্রপ, ফ্যান অনেকটা বেশি হবে, সুতরাং হাই স্পিড, এই জায়গায় ফ্যান হাই স্পিড বাড়বে, আর বাকি তিনটে রেজিস্টার ঠান্ডা। আরেকটা কি, আরেকটা কানেকশন হচ্ছে যেটা নো রেজিস্ট্যান্স, যেটা ওই যে পজিশন 5 যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে নো রেজিস্ট্যান্স, মানে R=0, তার মানে ডাইরেক্ট ফেজ আর নিউট্রাল কানেকশন আছে, সেই জায়গায় কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, সেই জায়গায় ফ্যান ভেরি হাই স্পিড, একদম ভেরি হাই স্পিড হচ্ছে, কারণ রেজিস্ট্যান্সের করেছে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, সবটাই ফ্যান পেয়ে গেছে, ওই জন্য কোনো রেজিস্ট্যান্সই গরম হয়নি, সব রেজিস্ট্যান্সই ঠান্ডা। তাহলে এইবার তোমাকে যদি কেউ বলে যে তাহলে ফ্যানের স্পিড আমি 1 করবো, 2 করবো, 3 করবো, তাহলে 1 ফ্যানের স্পিড কম, তাহলে তো আমার মনে হচ্ছে পাওয়ার বাড়ছে, তাহলে না, পাওয়ার বাড়ছে না, ম্যাক্সিমাম পাওয়ারটা রেজিস্ট্যান্সে লস। 2 যদি দাও তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা 3টের মধ্যে দিয়ে লস, বাকিটা ফ্যান পাবে, একটু ফ্যানের স্পিড বাড়বে। 3 যদি দাও তাহলে এরকম ফ্যানে কিছু পাবে, এতে কিছু পাবে। কিন্তু এতে একটা মেজর প্রবলেম আছে, আমরা ম্যাক্সিমামই পছন্দ করি যে পজিশন 2 বা 3 বা 3-4 এদের মধ্যে কিছু একটা পজিশন, আমরা হাই স্পিডে দিতে পছন্দ করি না। তো যদি রেগুলার, যদি আমি পজিশন 4 এইটা যদি আমি এইটা পছন্দ করি, রেগুলার আমার পছন্দ হচ্ছে পজিশন 4, যে এমন একটা স্পিড দেবো যেটা খুব হাই স্পিড নয়, হাই স্পিডের থেকে একটু কম, ভেরি হাই স্পিডের থেকে একটু কম, মানে হাই স্পিড কিন্তু খুব স্পিড নয়। এতে কী হবে, এতে কী হচ্ছে যে তোমার এই যে এই একটা রেজিস্টার অত্যন্ত গরম হয়ে যাচ্ছে R4, আর R1 R2 R3 এরা রেগুলার ঠান্ডায় থাকছে। তাহলে তুমি যদি বারবার পজিশন 4টাকে ফ্যানের জায়গায় ফিট করে রাখো, মানে ওই যে ঘোরাতে ঘোরাতে 4 নাম্বার পজিশনে তুমি ফিট করে রেখে দিয়েছো, তাহলে কী হবে, R4-এর অ্যাক্রসে প্রচণ্ড গরম হবে রেগুলার প্রত্যেক দিন, কারণ তোমার ওইটাই পছন্দ। এবং একটা সময় আসবে যখন R4 কানেকশানটা কেটে যাবে, এই জায়গায় প্রচণ্ড গরম হয়ে যাবে, তখন সার্কিট কানেকশন কেটে যাবে এই জায়গায়, তখন তোমার রেগুলেটরটা খারাপ হয়ে যাবে, কারণ এটা সবাই সিরিজে কানেকশন করা আছে, একটা রেজিস্ট্যান্স কেটে গেল মানে সবাই বন্ধ হয়ে গেল। তো এইটাতে কী হচ্ছে, তখন তুমি যখন বিভিন্ন পজিশনে তখন কাজ করবে না, কোনো একটা পজিশনে হয়তো নিউট্রালে কাজ করছে, হাই স্পিডে কাজ করছে, অথচ কোনো একটা রেগুলেটর হয়তো কোনো পজিশন যেগুলো এই R4 যেটা লাগে সেইটা হয়তো তোমার কানেকশন কাজ করছে না, হয়তো কোনো একটা পজিশনে কাজ করছে, বা হাই স্পিড কাজ করছে, বা মাঝের কোনোগুলো হয়তো কাজ করছে না, যেগুলোকে R4 সিরিজে দরকার। তো এতে কী হবে, এতে রেগুলেটর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তুমি যদি রেগুলার 3 নাম্বার পজিশন দাও তাহলে কী হচ্ছে, R3 আর R4 কাজ করছে, গরম হচ্ছে, আর বাকি দুটো ঠান্ডা, তো যে দুটো ঠান্ডা সেই দুটো রেগুলার ঠান্ডায় থেকে যাচ্ছে, তাদের মধ্যে কিছু হচ্ছে না। কিন্তু যারা রেগুলার গরম হয় তাদের মধ্যে হিট উৎপন্ন হতে হতে তারা কেটে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে ওল্ড রেগুলেটর, যেগুলো পাওয়ার তো বাঁচেই না, এবং খুব তাড়াতাড়ি রেগুলেটরগুলো খারাপও হয়ে যায়, কারণ রেজিস্ট্যান্সগুলো পুড়ে যায় বলে। তাই এই সমস্যা দূর করার জন্য বর্তমানে আমাদের যে ক্যাপাসিটিভ যে রেজিস্ট্যান্স সেইগুলো চুজ করা হয়। তো সেইগুলোতে কিন্তু এরকম হয় না, তাদের সার্কিট ডায়াগ্রামটা হয়তো তোমরা বুঝতে পারবে না, একটু কঠিন লাগতে পারে। নিউ টাইপ অফ যে রেগুলেটর হয়, ক্যাপাসিটিভ রেগুলেটর যেটা, এতে পাওয়ার কিন্তু বাঁচে, মানে তুমি যখন বিভিন্ন পজিশনে এটাকে চেঞ্জ করবে তখন পাওয়ার বাঁচবে। তো সাপোজ এটা তোমার 220 ভোল্ট এসি, 230 ভোল্ট এসি দেওয়া আছে, এটা নিউট্রাল এরকম। তো এখান থেকে এরকম বিভিন্ন ক্যাপাসিটার দিয়ে কানেকশন করা হয়, একটা ক্যাপাসিটার তার সাথে একটা মেগা ওহম রেজিস্ট্যান্স থাকে, 1 মেগা ওহম, আর এটা কিছু একটা ক্যাপাসিটার তুমি মানো 2.2 মাইক্রোফ্যারাড এটা ইউজ করা হয়। আবার একটা কানেকশন এরকম থাকে, একটা ক্যাপাসিটার, একটা রেজিস্টার, এটাও তাই 1 মেগা ওহম, অ্যান্ড ইট ইজ আর একটু বেশি 3.3 মাইক্রোফ্যারাড এরকমভাবে কানেকশন করা থাকে। আর এখানে রেজিস্ট্যান্স থাকে 4.7 ওহম, এখানে রেজিস্ট্যান্স থাকে 4.7 ওহম, এরকম থাকে। কানেকশানটা কেমন করা হয়, আরেকটা কানেকশান এখান থেকে এরকম করে বার করা হয়, দিয়ে এখান থেকে এরকম করে দুটো পয়েন্ট করা হয় এইভাবে, আর একটা পয়েন্ট এরকমই থাকে, এখানে এরকম পয়েন্ট থাকে, আর এটা তোমার ডাইরেক্ট যে কানেকশান নিউট্রালের সাথে এটা। তো শেষ পর্যন্ত কী করা হয়, এরকম কানেকশান থাকে। এইটা তোমার সেই রেগুলেটরের পজিশন, এটা পজিশন, কখনো একে টাচ করবে, আচ্ছা এইটা এই দিক বরাবর কানেকশান আছে, এরকমভাবে কানেকশান আছে, ফ্যান কানেকশন করা আছে এইভাবে, লোড যেটা বলছিলাম তোমার। তো এই যে এইটা নিউট্রালের সাথে কানেকশান আছে, এই যে এই কানেকশানটা এটা হচ্ছে পজিশন,
এটা হচ্ছে পজিশন। তো যখন কোনো সাথেই কানেকশন নেই তখন সেটা অফ। তারপরে যখন এটা এই পজিশনটার সাথে টাচ করবে তখন এইটার সাথে কানেকশন এই দিক বরাবর, আর নিচে এরকমভাবে কানেকশন আছে, এই সার্কিট কানেকশন, বাকিগুলো কিছু ভূমিকা নেই। তো তখন একটা ক্যাপাসিটার থাকছে 2.2 মাইক্রোফ্যারাড। আর ক্যাপাসিটারের যে রিয়াক্ট্যান্স সেটা তোমরা বুঝতে পারবে না ওই জায়গায়, ওই জন্য আমি ওটা অ্যাভয়েড করছি, যে XC = 1/j⍵c, এটা এসি না পড়লে বুঝতে পারবে না। তো ক্যাপাসিটার বাড়লে বাধা কমে যায়, শর্ট সার্কিট হয়ে বেশি কারেন্ট যায়, এসি কারেন্ট যায়, তো সেটা বুঝতে পারবে না এখন। ওই জন্য যা সার্কিট ডায়াগ্রামটা আমি দিয়ে দিলাম। এটা পজিশন 1, যখন পজিশন 2 হবে তখন আবার তুমি দেখো এই জায়গায় এইটার সাথে কানেকশন হবে এরকম, তখন আচ্ছা এখানে আরও একটা কানেকশন থাকে, এখান থেকে এরকম করে দিয়ে একটা কানেকশন থাকে এই জায়গায়, আর একটা এটা, মানে যখন এইটার সাথে কানেকশন, তারপরে এইটার সাথে কানেকশন, কখনো এইটার সাথে কানেকশন, তখন কি হয়, তখন এই পজিশনটা আর এই পজিশনটা প্যারালাল কানেকশন টাচ থাকে এটা। আর ক্যাপাসিটারের প্যারালাল কানেকশনটা মানে টাচ মানে ক্যাপাসিটারগুলো বেড়ে যাবে, C1 + C2 হয়ে বেড়ে যাবে, সুতরাং স্পিড ভ্যারি করবে। আবার এটা যখন ঠিকে যাবে তখন আরেকটা কিছু হবে। যাই হোক, খুব ডিটেলস বোঝার দরকার নেই, কারণ খুব ডিটেলস পড়তে গেলে এসি পড়তে হবে, এবং আমার অনেকে হয়তো বুঝতে পারবে না, বিরক্ত লাগতে পারে, ওই জন্য আমি খুব ডিটেলস ব্যাখ্যা করছি না। তো যাই হোক, তো এটা মনে রাখবে। আর ক্যাপাসিটারে হিট লস হয় না, খুব কম, তাই না? আমরা এটা পড়েছি তো আগে, যে ক্যাপাসিটার আগে রেজিস্ট্যান্স যেমন I²R T, আর ক্যাপাসিটার তো সঞ্চয় করে সবসময়, ½ QV পরিমাণে সঞ্চয় করে, সুতরাং যেটুকু লস হয় খুবই কম লস হয়। তো এটা বেশি এনার্জি সেভ করে এটা, ওই জন্য এতে যদি তুমি স্পিড কমাও, স্পিড বাড়াও, তাহলে কিন্তু তোমার পাওয়ারও বাঁচবে, ফ্যানের স্পিডও কম হবে, এবং সব কিছু সেভ করবে এই জায়গায়। ঠিক আছে, তো এটা ছিল ফ্যানের রেগুলেটর। দেখি কারোর কিছু বলা আছে কি না। পেনের কালিটাও শেষ হয়ে গিয়েছে, একটু কালিটা ভরে নিই আমি, 1 মিনিট। বেশ, কী বলছে দেখি। স্যার পজিশন 5টা আরেকবার বলুন। রেগুলেটরের পজিশন 5টা হচ্ছে মানে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না, বুঝতে পেরেছিস? মানে এটা যদি রেজিস্ট্যান্স থাকে এরকম, একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তারপর ধর তোর ফ্যান আছে এরকম, তার ফ্যান আছে এখানে। তো যখন এই যে 230 ভোল্ট দিয়েছি আমি, এরকম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাবে, ঠিক আছে? আমার বিভিন্ন সুইচ আছে, এইটা দিয়ে যাবে, কখনো 3টে রেজিস্ট্যান্স পার করে যাবে, কখনো এইটা এই দিক বরাবর যাবে, তখন যখন সুইচ দিয়েছো তখন এইটার কোনো ফাংশন নেই, তখন এই দুটো দিয়ে চলে যাবে। কখনো পজিশন এইটা, তখন এই দিকে কোনো নাই, এইটা শর্ট সার্কিট, এই দিকে কারেন্ট একটা রেজিস্ট্যান্স থ্রু দিয়ে যাবে। আর যেটা পজিশন 5 হাই স্পিড, সেটাতে কোনো রেজিস্ট্যান্স যাবে না, এইটা শর্ট সার্কিট। তার মানে কারেন্ট এই দিকে গিয়ে এই দিকে চলে যেয়ে ফ্যান ঘুরিয়ে নিউট্রাল হয়ে ফেরত আসবে। এটাকে বলা হয় ডাইরেক্ট ফেজ আর নিউট্রাল কানেকশন, কোনো রেজিস্ট্যান্স ছাড়াই বেরিয়ে গেল, তখন হাই স্পিডে ঘুরবে। তাহলে তখন কি, তখন ম্যাক্সিমাম পাওয়ারটাই ফ্যান পাচ্ছে, 230 ভোল্টের ম্যাক্সিমাম পাওয়ারটাই ফ্যান পাচ্ছে। আর এখানে কি হচ্ছিল, যখন এইরকম কানেকশন, তখন কি হচ্ছে, তখন 230 ভোল্টের কিছুটা রোধের অ্যাক্রসে ড্রপ, কিছুটা ফ্যানের অ্যাক্রসে ড্রপ, তাহলে রোধ কিছুটা পাচ্ছে, ফ্যান কিছুটা পাচ্ছে। যদি এইরকম কেস হয় তাহলে কি হবে, এটা ভুলে যেতে হবে, কারণ এটা শর্ট সার্কিট, এখন কারেন্ট এই দিকে যাবে, এইদিকে কিছুই যাবে না, এটা ইনফিনিটি মনে হবে ওর কাছে, শর্ট সার্কিটের কাছে। তাহলে এখন কারেন্ট এই দিকে যাবে, দুটো রেজিস্ট্যান্স পাচ্ছে, তাহলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ, 230 ভোল্টের মধ্যে এটা V1 আর এটা হচ্ছে V2, তাহলে মোট 230ই পাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে লস হয়েছে, কারণ তুমি রেগুলেটরটা ওইভাবেই সেট করেছো যে ফ্যানের স্পিডটাকে কমাবে, ওখানে কম ভোল্টেজ দেবে, এখানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজটা বেশি দেবো। কিন্তু একে যখন কম ভোল্টেজ তুমি দিচ্ছ তখন স্পিড কমে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেই এক্সট্রা পাওয়ার যেটা বা এক্সট্রা ভোল্টেজ যেটা, সেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে থাকছে, মানে এক্সট্রা পাওয়ারটা রোধের অ্যাক্রসে লস হয়ে যাচ্ছে। যখন তুমি এইরকমভাবে ঠেকাচ্ছ, মানে একদম ভেরি স্লো চালাবো, তখন এটা 1 নম্বর পজিশন। তাহলে কি 3টে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে বা 4টে রেজিস্ট্যান্স, আরও যদি রেজিস্ট্যান্স থাকে, 4টে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পেরোতে হচ্ছে, দিয়ে ফ্যান ভোল্টেজ হয়। তাহলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ, এখানে আবার কিছু ড্রপ, এখানে আবার কিছু ড্রপ, এখানে আবার কিছু ড্রপ, তারপরে এখানে একদম কম। দিয়ে ফ্যানটা স্লো পায় করে ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে। তার মনে হচ্ছে বাহ, আমার তো মিটার খুব বেঁচে গেল। তা তুমি যদি ওয়াট মিটার লাগাও ফ্যানের এক করেছে, তাহলে দেখবে যে ভোল্টেজ মানে যা বিল পড়ে সেম ওয়াটেজ, একই বিল পড়বে। কারণ এই যে পুরো যন্ত্রটা যেটা, পুরো রেগুলেটর, পুরো সিস্টেমটা যেটা, সেই সিস্টেমের বিল পাচ্ছ তুমি। তুমি তো শুধু এর অ্যাক্রসে ওয়াটেজ মাপছো না, যে হ্যাঁ ফ্যানের অ্যাক্রসে আমি ভোল্টেজ মেপে নিলাম, এই দেখুন আমার ফ্যান খুব স্লো ঘুরছে, তাহলে আমার বিল খুব কম। পুরো সিস্টেমটা দেখতে হবে। রেগুলেটর যে আছে, এতগুলো রেগুলেটরের মধ্যে দিয়ে লস, সেই হিট লসটা টাকাকে দেবে, সেটাও তো নষ্ট করছেন আপনি। এটা আপনার কাজে লাগছে না, সেটা আপনার ব্যাপার। আপনি হাই স্পিডে ঘোরান, তাতেও একই বিল হবে। তো সেই যে অসুবিধাটা ছিল, সেই অসুবিধাটাকে কী করে ওভারকাম করা যায়, তার জন্যই ক্যাপাসিটিভ
রেগুলেটর যেগুলো, সেইগুলোতে কী হয়, রেজিস্ট্যান্স তো নেগলিজেবল, সেই জায়গায় শর্ট সার্কিট করে ক্যাপাসিটার, ওটা পুরোটা বোঝা যাবে না, ওই জন্য আমি ডিটেলস ব্যাখ্যা করলাম না এই জায়গায়। তো এই হচ্ছে ব্যাখ্যা, এইটা হচ্ছে ব্যাপার রেগুলেটর। এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ছায়া প্রকাশনীর বইয়ে এরা কিন্তু ভুল লেখা আছে। আমি কেন বললাম এটা, কারণ এটা বইটাতে 305 পাতায় প্রশ্ন দিয়েছে যে রেগুলেটর হটস হায়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থিঙ্কিং স্কিল, যেটা হায়ার অর্ডার অ্যান্ড থিঙ্কিং স্কিল, এক্ষেত্রে বলা আছে যে রেগুলেটরের সাহায্যে বৈদ্যুতিক পাখার ঘূর্ণন বেগ কমানো হলে তড়িৎ শক্তির ব্যয়ে কীরূপ পরিবর্তন হবে। এটা হটসের 5 নম্বর প্রশ্ন, এতে লেখা আছে যে ঘূর্ণন বেগ কমানো হলে তড়িৎ শক্তির ব্যয় কম হবে। তা এটা কিন্তু শুধুমাত্র ফ্যানের এক করছে তড়িৎ শক্তি ব্যয় কম হবে, কিন্তু তুমি যদি ওভারঅল বিল দেখো তাহলে কিন্তু সেম বিল। ওই জন্য আমার মনে হয় এটা ইনকমপ্লিট অ্যান্সার। ওই আমি যেটা বললাম সেটা একটু ভিডিওটা লিখে নিয়ে, মানে পজ করে নিয়ে পরে যখন করবে তখন খাতা একটু লিখে নেবে যে শুধু ফ্যানের অ্যাক্রসে ওয়াটেজটা তো আমার বিল নয়, আমার ওভারঅল বাড়িতে যা যা বর্তনী সব কিছুর বিল আছে সে মাসের শেষে। তাহলে কোথাও একটা রেজিস্ট্যান্স, সেটা অকেজো হতে পারে, অকেজো, কিন্তু তার বিলটা তো তোমাকে দিতে হবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। যেমন তেজপাতা, রান্নাতে কেউ তেজপাতা দিয়ে দিল, তেজপাতাটা দিয়ে লাস্টে ফেলে দিল, বলো আমি তো তেজপাতা দিয়ে ফেলে দিয়েছি, বলো তেজপাতার গন্ধটা সেটা যে রান্নায় মিশে আছে, আমি তেজপাতাটা তো ফেলে দিয়েছি, তাহলে আমি তেজপাতা আমি কী জন্য ইয়ে করবো, তেজপাতা টাকা কেন দেবো? তাই যদি কেউ বলে তেজপাতা দোকান থেকে ফ্রিতে কিনবো, আমি রান্নায় দেবো দিয়ে ফেলে দেবো, কিন্তু তার আগে অবস্থাটা যেটা ছিল পরে অবস্থা যেটা ছিল সেটা কি এক? সেটা আলাদা, তাই না? জিনিসটা ফেলে দিলেও তার একটা কিছু তো একটা অ্যাডভান্টেজ তুমি পেয়েছো, তার জন্যই তুমি রেজিস্ট্যান্সগুলোকে ইউজ করেছো, সেটা হচ্ছে ফ্যানের স্পিড কমানো বাড়ানো করেছো। বেশ, এটা বলছে ফ্যানের রেগুলেটরের, আচ্ছা এখানে অনেক স্যার 4.1 ওহম করে বোধহয়, আচ্ছা এখানে বোধহয় দেবাঞ্জন অনেক কথা লিখেছিস, কিন্তু আমার এখানে এত শো করছে না, কারণ এগুলো টাচ করতে হবে, তাহলে কোথাও যদি লাইভ বন্ধ হয়। পজিশন 5-এ রাখলে কি রেগুলেটর তাড়াতাড়ি খারাপ হয়ে যায়? না, যদি ওল্ড রেগুলেটর হয় তাহলে পজিশন 5-এই রাখা ভালো, কারণ কোনো রেজিস্ট্যান্স নেই, তুমি সবই ফ্যানের অ্যাক্রসে পাচ্ছ। অথবা ওই একদম মানে লেস পজিশন 1 বা কিছু, তাতে কি হবে, তাতে সবকটা রোধই, মানে যেটা পজিশন 5 যেটা, সেটাতে কী হচ্ছে, নো রেজিস্ট্যান্স, তার মানে সবটাই পাচ্ছে ফ্যান, তাই না? সবটাই ফ্যান, তাহলে হাই স্পিড পাচ্ছ, এটা তোমার একটু অসুবিধা হতে পারে, কিন্তু ঢাকা ঢুকো নিয়ে যদি এটাই ব্যবহার করো হাই স্পিড, তাহলে রেগুলেটর কিন্তু সেফ থাকবে, রেগুলেটর কিন্তু সেফ থাকবে, এ কিন্তু পুড়ে যাবে না, কারণ কোনো রেজিস্ট্যান্স পুড়ে যাওয়ার চান্স নেই, কারণ কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তুমি পাঠাচ্ছ না। কে বলো লাইভে আছে, বিকেলে আসতে বলো। কটা বাজলো? কটা বাজলো? কতক্ষণ টাইম হলো একটু? 11:40। আচ্ছা বেশ, ঠিক আছে, বিকেল দিকেই আসতে বলো, এখন তো মাঝপথে আমি লাইভ অফ করতে পারবো না। বেশ, তো যেটা বলছিলাম যে তো রেগুলেটর সেফ থাকবে, ঠিক আছে। আর পজিশন 1 যেটা, সেটা সব কটা রেজিস্ট্যান্সই কাজ করবে, 1, 2, 3 and 4, এটা তাহলে সবার মধ্যেই হিট উৎপন্ন হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু পজিশন 3 বা 4 যেগুলোতে, তাতে কি হয়, দুটো রেজিস্ট্যান্স একদম ঠান্ডা, আর ওই একটা রেজিস্ট্যান্স, কোথাও একটা রেজিস্ট্যান্স আছে যেটা সবসময় গরম হয়ে যাচ্ছে, মানে একটার ওপর অত্যাচার করা হচ্ছে বারবার, সেটা কিন্তু বেশি দিন টিকবে না, সেটা পুড়ে যাবে। মানে একটা রেজিস্ট্যান্স যদি বারবার ঠান্ডা হয়ে থাকে আর একটা রেজিস্ট্যান্স সবসময় গরম হয়ে যায়, তাহলে সেই যত অত্যাচার ফেস করছে, সুতরাং সার্কিট কিন্তু সেই জায়গায় বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই জন্য হাই স্পিডটা আমি বলবো যে হাই স্পিড যে রেগুলেটর যদি থাকে সেটাই ভালো, রেজিস্ট্যান্সগুলোকে ফালতু আমার যখন ওয়েটেজ যদি মানে ওয়েস্টেজ যখন হতেই হবে, তখন ফ্যানটাকে স্পিড বাড়িয়ে দেওয়াই ভালো। কিন্তু এখন সব বাড়িতেই আর রেজিস্ট্যান্স রেগুলেটর নেই, সব বাড়িতেই এখন আমাদের ক্যাপাসিটিভ যে রেজিস্ট্যান্স সেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এবং মোটরের বাইন্ডিং যেটা বা আমাদের ইলেকট্রিক ফ্যান যেটা, তারও বাইন্ডিং তোমরা নিজেরাও করতে পারবে। একটু যদি তোমাদের অনেক সময় অনেকে আমি দেখেছি আমাদের স্কুলে প্রায় সি সেকশন ডি সেকশনে যারা ছাত্র, তারা কি করে, তারা অত সব বোঝে না, তারা ওই কোনটা ওই স্টার্টার কোনটা রানিং ওরা ওই সব বোঝে যায়, কিন্তু ওই সার্কিট ডায়াগ্রাম কী ওইসব বোঝে না। অথচ তাকে জিজ্ঞেস করলাম যে আরে কী করে ফ্যানের ক্যাপাসিটার রেগুলেটর পাল্টাস, তখন কিন্তু তারা বেশ সুন্দর কানেকশন করে দিচ্ছে, কিছুই বোঝে না ওইসব। কিন্তু এই একটা ফ্যান আছে, এইখান থেকে 3টে তার বেরিয়ে আছে, একটা লাল, একটা ইয়েলো, আর একটা কিছু থাকে ব্লু টাইপের কিছু একটা, এরকম কিছু রেজিস্ট্যান্স থাকে। তো কানেকশানটা ঠিক এরকম থাকে, এরকম কয়েল বাঁধা থাকে, এরকম কয়েল বাঁধা থাকে, এরকম, এটা কমন পয়েন্ট, আর এইটা একটা কিছু, এইটা একটা কিছু। তো সাপোজ এটা আমাদের কি বলবো রানিং,
এটা আমাদের হচ্ছে কী জানো স্টার্টিং, এটা রানিং, এটা স্টার্টিং, এরকম কানেকশন থাকে কয়েলে বিভিন্ন পয়েন্ট, এদের নাম আছে। এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তো যার রেজিস্ট্যান্স বেশি সেটাকে স্টার্টার বলা হয়, স্টার্টিং বলা হয়, যার রেজিস্ট্যান্সটা যার বেশি। আর যার রেজিস্ট্যান্সটা কম হয় সেটাকে বলা হয় রানিং। এই যে এর রেজিস্ট্যান্সটা একটু কম, এটা হচ্ছে রানিং, এরকম করে থাকে, ঠিক আছে। তো এতে কী করা হয়, এইটা হচ্ছে সেই ইয়েলোটা, এটা হচ্ছে ইয়েলোটা, আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ব্ল্যাক, এটা ব্ল্যাক, সরি ব্লু নয়, এটা হচ্ছে তোমার সেই ব্ল্যাক, এরকম। তো এটা লো রেজিস্ট্যান্স, এটা হাই রেজিস্ট্যান্স, এরকম কয়েলে বাইন্ডিং থাকে ভিতরে, দিয়ে ওই তিনটে তার বেরিয়ে থাকে, এই একটা তার বেরিয়ে থাকে, এই একটা তার বেরিয়ে থাকে, আর এইটা একটা রেড, এটা রেড, এইরকম তিনটে তারকে তুমি বাইরে দেখতে পাবে, ইয়েলোকে, রেডকে আর ব্লুকে। তো ব্ল্যাকের পাশে এরকম যেটা আমাদের স্টার্টিং থাকে সেটা রেজিস্ট্যান্সটা একটু হাই হয়, এটা রেজিস্ট্যান্সটা একটু মানে লো হয়, তুমি মাপতে পারো। এখানে যখন তুমি দেখবে যারা টেস্ট করে তারা মাল্টিমিটার নিয়ে আসে, দিয়ে মাল্টিমিটারের এই কাঁটাটাকে রেজিস্ট্যান্সে ফিট করে দেয়, দিয়ে দুটো তার থাকে, এখানে একটা তার, এখানে একটা তার, একটা থাকে কমন, তো কমনটাকে তুমি রেডের সাহায্যে টাচ করলে এখানে, আর এইটাকে যেটা সেটাকে একবার ইয়েলোর সাথে টাচ করালে একবার ব্লুর সাথে টাচ করালে, তো দুবার দুরকম রিডিং পাবে। যখন ইয়েলোর সাথে টাচ করাবে তখন কিছু একটা রেজিস্ট্যান্স পাবে এরকম, সে তার রেজিস্ট্যান্সটা যদি কম হয় তাহলে জানতে হবে যে ওইটা রানিং। আর যখন এটাকে নিউট্রালটাকে মানে রেডটাকে, এই যে রেডটার সাথে তুমি ব্ল্যাক যখন টাচ করাবে তখন দেখবে রেজিস্ট্যান্সে বেশি হচ্ছে, তো সেটাকে ওই স্টার্টিং বলা হয়, ঠিক আছে। এবার কি হয়, এই দুটোর মধ্যে ক্যাপাসিটার যেটা কন্ডেন্সার যেটা সেটা এইভাবে দিয়ে দেওয়া হয়, এখানে কন্ডেন্সারটা করে বেঁধে দেয়। এবার কী হচ্ছে, কমনের সাথে যার রোধ বেশি তাকে ফেজ দিতে হবে, কমনের সাথে যার রেজিস্ট্যান্স বেশি, মানে এই জায়গায় রেজিস্ট্যান্স বেশি, এই জায়গায় তোমাকে ফেজ কানেকশন দিতে হবে, ফেজ মানে লাইন কানেকশন যেটাকে বলে, ঠিক আছে। বাকিটা নিউট্রাল দিতে হবে। যদি এইরকম কানেকশন দাও তাহলে ফ্যান সোজা ঘুরবে, মানে যেদিকে ঘুরলে নিচে হাওয়া পাওয়া যায়, ঠিক আছে। এরকম করে যখন ফ্যানটা ঘোরে তখন কী হয়, নিচে হাওয়া পায়, এরকম করে যখন ঘোরে। তা যদি তুমি এইটাতে ফেস দাও যার রেজিস্ট্যান্স বেশি, তাতে যদি তুমি ফেস দাও তাহলে কিন্তু ফ্যান সোজা ঘুরবে, আর যদি উল্টো করো এতে যদি ফেস দাও তাহলে কিন্তু উল্টো ঘুরবে ফ্যান। তো যারা ফ্যান সারতে আসে, আমাদের ওই সি সেকশন ডি সেকশন ছেলেরা আমি দেখেছি, কী সুন্দর যন্ত্রপাতি সব নিয়ে চলে এলো, ঝাটঝাট করে দেখে নিল, স্যার এটাকে বলে রানিং, এটাকে স্টার্টিং বলে, এই দেখুন স্যার কন্ডেন্সার লাগিয়ে দিলাম দুটোর ভেতরে, দিয়ে স্যার এর রেজিস্ট্যান্স বেশি তাহলে একে ফেজ কানেকশনটা দিয়ে দিতে হবে, দিয়ে লাগিয়ে দিলে ফ্যান সুন্দর বাঁই বাঁই করে ঘুরছে। তো যাই হোক, হাতে কলমে কাজ সবসময় একটু দেখা ভালো। এবার সবসময় আমাদের কাছে থাকে না, তবুও আমাদের বাড়িতে যখন ফ্যান খারাপ হয়ে যায় বা লাইট আমাদের টিউব লাইট জ্বলে না, তখন আমরা ঠিক ওই চোখটাকে একটু এমনি করে দিই, দিয়ে ইয়েটাকে ঠিক করে দিই, বা এরকম নিজেরাই টেস্ট করতে পারি। ইলেকট্রিক্যাল কাজ টুকটাক একটু জানা ভালো। বেশ, আচ্ছা বেশ, তাহলে এবার কতক্ষণ টাইম হলো একটু জানাস। আর লাইভে খুবই কম, এত কম লাইভে কেন? পড়াশোনা করছে না কেউ আদৌ, যা বুঝতে পারছি। রেগুলার এই কটা কি আমি দেখতে পাই? একটা পরীক্ষা নিতে হবে, তারা পরীক্ষা দেবে না। তোদের কিন্নাহারেরই একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে কাল, বলছে স্যার আগস্ট মাসে ফার্স্ট উইকে কিন্নাহারে করোনা হলো বলে। তোদেরই বন্ধু, তো সবাই সাবধানে থাকিস। কি বলছিলাম আমরা নেক্সট? বেশ, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম, এটা বর্ধমানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুবার এসছে। এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বা বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, এটা রেজিস্ট্যান্স আছে একটা, আর এটা একটা ব্যাটারি, তার একটা অভ্যন্তরীণ রোধ আছে এরকম ভি, এটা আর বহির্বর্তনীয় রোধ হচ্ছে আর, এরকম কেন ভি বা ই বলাটাই ভালো, ইএমএফ তো ই বলাটাই ভালো। এরকম কারেন্ট যাচ্ছে আই কারেন্ট ফেরত আসছে। তো বলা হচ্ছে কতটা পাওয়ার ড্র করবে, মানে পুরো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা ড্রপ, আর শুধু বহির্বর্তনীতে কতটা ড্রপ, এবং সেটা ম্যাক্সিমাম হবে কখন, এটা প্রশ্ন। কি বললাম? বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা, বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা যেটা সর্বাধিক হবে, সর্বাধিক মানে কি কন্ডিশন করলে সর্বাধিক পাওয়ার ড্র করতে পারবে। তো দেখে নিই কারেন্ট কত। কারেন্ট হচ্ছে ই বাই আর প্লাস আর, মোট রেজিস্ট্যান্স আর আর ই আছে এত, এর মধ্যে কতটা পাওয়ার ড্র হবে, কতটা পাওয়ার এ নেবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, কারেন্ট জেনে ফেললাম, রোধ জানি আর, তাহলে পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, কারণ আবার সেই কটা রিলেশন আছে আমার, পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর,
পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, কোনটা নেবো? আইটা জেনে ফেলেছি, রোধ আছে গিভেন, তাহলে আই স্কোয়ার আর নেবো, কারণ এরা করছে কত ভোল্টেজ জানি না, এখানে আবার বার করতে হবে ই মাইনাস আই আর করে, তো সেসব লাগবে, এটাও জানি না, ওই জন্য এটা নেবো আমরা, যেটা গিভেন সেটা নেবো সবসময়। বেশ, তো কী বললাম, ই বাই আর, তাহলে পাওয়ার কত? পি ইকুয়াল টু আই স্কোয়ার অ্যান্ড আর। আই কত? ই স্কোয়ার বাই আর প্লাস আর তার স্কোয়ার ইন্টু আর, এরকম কেস। এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, যে আর যদি 0 হয় তাহলে পি 0, খুব স্বাভাবিক। যদি এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে এইখানে তুমি কিছুই পাবে না, তাই না? এখানে কিছুই পাবো না, আর 0 তো রেজিস্ট্যান্স 0। যদি পি ইনফিনিটি হয়, ভেরি হাই লোড হয়, পি ইনফিনিটি দ্যাট ইজ হাই লোড, মানে অনেক কিছু লোড দেওয়া আছে, প্রচুর বাধা, প্রচুর লোড, তাতে কী হবে? মনে হচ্ছে যে আর ইনফিনিটি হলে পি ইনফিনিটি সব পাওয়ার ড্র করে নেবে, কিন্তু তা না, এত রেজিস্ট্যান্স বেড়ে যাবে নিচে যে ভেরি ফিউ কারেন্ট সার্কিটে, ওই জন্য পাওয়ারটা একদম 0। নিচেটাও তো পাচ্ছে, নিচেটা আর স্কোয়ার আছে, আর প্লাস আর স্কোয়ার, তার মানে নিচেটা যদি অনেক বেড়ে যায় তাহলে ও একা কী করবে? ওপরে বসে কারেন্টই যাবে না সার্কিটে, সুতরাং সেই জায়গায় পাওয়ার একদম কম, সো পি অলসো ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা গ্রাফটা নিই এরকম করে, যদি এদিক বরাবর পি বলি, এদিক বরাবর যদি আর বলি, তাহলে আর এর মান যখন খুব কম তখন পি 0, আর এর মান যখন খুব বেশি তখনও পি 0। তার মানে এই একটা গ্রাফ এরকম, আর এর মান খুব কম তখনও পি 0, আর এর মান খুব বেশি তখনও পি বেশি। তাহলে আর এর মান যদি মাঝামাঝি কিছু একটা হয় তাহলে ওটা ম্যাক্সিমাম হবে, আর এর মান মাঝামাঝি কোথাও একটা নিশ্চয়ই ম্যাক্সিমাম হবে, কারণ আরটা 0ও নয়, আরটা ইনফিনিটিও নয়, কিছু একটা ভ্যালু, সেটা কী করে বের করব? সেই জায়গাতে পি ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম হলে সেটা এরকম হতে পারে, এরকম গ্রাফ হতে পারে, বা অন্য এরকম স্ট্রেট লাইন হয়ে এরকম হতে পারে, কিছু একটা গ্রাফ হতে পারে। কিন্তু যাই হোক, সেটা যদি ম্যাক্সিমাম হয়, এরকমই যদি গ্রাফ হয়, এরকম যদি সে গ্রাফ হয়, তাহলে এই জায়গায় কী হবে? স্লোপ 0, ডিপি ডিআর 0, কারণ সেই জায়গায় পাওয়ার ম্যাক্সিমাম হলে সেই জায়গায় রোধের স্লোপ 0, তার মানে ডিপি ডিওয়াই ডিএক্স, তার মানে ডিপি ডিআর 0। যদি ডিপি ডিআর 0 করে দিই তাহলে আরের কোন মানের জন্য এটা হয়েছে সেটা আমরা বের করে ফেলবো। এরকম আমরা শিখেছিলাম ডেরিভেটিভ যখন আমরা করেছিলাম। তাহলে এটা ডেরিভেটিভ করো, ডিপি ডিআর এটা যদি 0 করো, তাহলে জাস্ট 2-3টে স্টেপ যদি তুমি ডেরিভেটিভ করতে, সবাই জানি কে ভ্যারি করছে, আর ছোটো হাতের আর কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তো ডেরিভেটিভ করে নিচেটা ইউ বাই ভি, এটা তোমরা সবাই জানো যে ডিডি এক্স অফ ইউ বাই ভি, এই ফর্মে করে দাও। তাহলে নিচেটা ভি স্কোয়ার করা আছে সবার, আমি বলছি না, ডেরিভেটিভ করো, আর কি শেখাবো। যদি এটা সলভ করো তাহলে বেরোবে আর এর মান আর। তার মানে বহিঃবর্তনীতে যে রোধ, সেটা যদি অভ্যন্তরীণ রোধের সমান হয় তাহলে সর্বাধিক পাওয়ার ড্র করবে, ম্যাক্সিমাম পাওয়ার ড্র করবে। তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে আর। এইটাই আমরা সেই মিশ্র সমবায়তেও পড়েছিলাম, যে অনেক কোষ এরকম দেওয়া আছে, এরকম অনেক সমান্তরালে যুক্ত আছে, যদি বহিঃবর্তনীতে আর, যদি এই কটা তুলোটা যদি এর সাথে সমান হয়ে যায় তাহলে বর্তনীতে প্রবাহ সর্বাধিক হয়, তাই না? তাহলে বর্তনীতে প্রবাহ সর্বাধিক যদি হয় তাহলে সব থেকে বেশি পাওয়ার ড্র করবে সার্কিট। তাহলে আর ইজিক্যাল টু আর। এবার এই আর ইজিক্যাল টু আরটা তুমি যদি এখানে বসাও এই এক্সপ্রেশনে, তাহলে কত পাওয়ার পাবে সেটাও বেরিয়ে যাবে, যে কত ম্যাক্সিমাম পাওয়ারটা কত। তাহলে পি ম্যাক্স তখন কত? ই স্কোয়ার বাই বড় আরের জায়গায় ছোটো আর বসাতে পারো, বা ছোটো আরের জায়গায় বড় আর বসাতে পারো। তো দুরকম বসাচ্ছি, যদি বড় আরের জায়গায় ছোটো আর বসাতে তাহলে আর প্লাস আর মানে 2r স্কোয়ার, ওর উপরে আর, তার মানে কী হচ্ছে 4 স্মল আর অ্যান্ড অলসো ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর, তাই না? তাহলে কী প্রশ্ন দেয়? প্রশ্ন দেয় যে একটি বর্তনীতে যে রোধ, বহিঃবর্তনীতে যে রোধ, সেই রোধের মধ্যে সর্বাধিক ক্ষমতা টানার বা ব্যয় করার শর্ত কী? শর্ত হচ্ছে আর ইজিক্যাল টু আর। আর সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কতটা পাওয়ার সে ড্র করবে, তার মানে হচ্ছে ই স্কোয়ার বাই 4r। তো এটা বহুবার এমসিকিউতে এসছে, কোশ্চেনে এসেছে, খুব ইম্পর্টেন্ট, এটা ডেরিভেশনটা করে রাখবে। এবং যখন তোমার অনার্স উঠবে তখন এটা কমপ্লেক্স কনজুগেট দিয়ে করতে হবে, মানে এটা রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টার আছে, সেসব মিশিয়ে আছে, তখন কী হবে সেটারও শর্ত আছে, পরে পড়বে সেগুলো। বেশ, তো এইসবগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার আছে। এবার তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষমতা চ্যাপ্টার 297 পেজে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো উদাহরণগুলো দেখে নেওয়া। 294 থেকে শুরু হয়েছে উদাহরণগুলো সব দেখবে, সব ওই ভি স্কয়ার বাই আর টাইপের সেম। আর একটা অঙ্ক বলি, এই যে অঙ্কটা এসেছে পরীক্ষায় 2-3 বার, উদাহরণগুলো দেখবে, অনুশীলনীর অঙ্ক করবে, বাদ দিয়ে যতগুলো পারবে করবে, সব করার দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সেটা নয়, একই টাইপের অঙ্ক থাকে, কিন্তু উদাহরণগুলো, হটসগুলো, এগুলো সবই দেখবে, এগুলো পরীক্ষায় আসে, এককগুলো দেখবে।
1 hour 8 মিনিট। বেশ ঠিক আছে, আরে এইটা বলে দিই তারপরে ছেড়ে দেবো। একটা প্রবলেম দেওয়া আছে এখানে, বলছে বৈদ্যুতিক বাতির দু প্রান্তে ভোল্টেজ 1% হ্রাস করানো হলো। একটা বৈদ্যুতিক বাতির দুই প্রান্তে ভোল্টেজ 1% হ্রাস করা হলো, কমানো হলো, দিয়ে বলেছে এর ফলে রোধের নগণ্য পরিবর্তন হলে বাতির ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে। বাতির ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, প্রশ্ন দিয়েছি। এটা দুবার এসছে, রিসেন্ট দুবার এসছে, ওই 17, 18, 19 এই কটার মধ্যেই রিসেন্ট এসেছে। বলছে একটা বাতির দুই প্রান্তে ভোল্টেজ 1% কমানো হলো, তাহলে পাওয়ার কি চেঞ্জ হবে। তাহলে আমরা সম্পর্ক জানি যে P = V²/R। তাহলে এই জায়গায় যদি ভোল্টেজের পরিবর্তন চেঞ্জ হয় তাহলে পাওয়ারের পরিবর্তন হবে। আর রোধ তো বলেছে নেগলিজেবল পরিবর্তন হয়েছে, রোধ কনস্ট্যান্ট আছে, সুতরাং V পরিবর্তন হলে P পরিবর্তন হবে। তা সেটা তুমি সিম্পল অ্যানালগ টেকনিকে করতে পারো, যে প্রথমে 1%, প্রথমে একটা ভোল্টেজ ছিল V1, দ্বিতীয় ভোল্টেজ সেটা V2, V2টা কত, V1 যা ছিল তার থেকে 1% হ্রাস, V1-এর 1% হ্রাস, তাহলে এটা বাদ দিয়ে দিলে তুমি V2 পেয়ে যাবে। দিয়ে বাতির ক্ষমতা কত শতাংশ হ্রাস পেয়েছে, তার মানে এটা তুমি বের করবে যে P1/P2 = V1² / V2², দিয়ে তোমাকে লাস্ট কী বের করতে হবে, যে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100%, এটা সমান কত, এটা বের করতে হবে। এটা সিম্পল যে আমাদের টেকনিক, যেটা এতদিন আমরা রোধের পরিবর্তন এরকম করে এসেছি, যে কিছু একটা 1%, 2% পরিবর্তন হলো, তাহলে অন্য কিছু পরিবর্তন কেমন হবে, তো সেটা প্রথম কেসে 1 দিয়ে, দ্বিতীয় কেসে 2 দিয়ে নাম দিয়ে রেশিও করে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100% করে শতকরা পরিবর্তন বের করেছি। তো এটা আর একটা টেকনিক আছে করার, সেটা আমি করাচ্ছি। কী করে বের করতে হয়, এটা ডেরিভেটিভ করে বের করতে হয়। এটার দুপ্রান্তে যদি লগ নিয়ে নাও ln p, তাহলে এটা কী হবে, 2 ln v, মানে ln v² জায়গায় 2টা নিচে নেমে গেল, 2 ln v মাইনাস ln r। এটা নিশ্চয় সবাই জানা আছে, log a/b, তার মানে log a মাইনাস log b, নিশ্চয় সবাই জানা আছে, log a/b সমান log a মাইনাস log a। এবার যদি log a² থাকে তাহলে কী হবে, log a² মাইনাস b², আর a² মানে 2 log a, এটা তো সেটা লিখেছি 2 log v মাইনাস log r, এরকম, ঠিক আছে। এবার এটাকে ডেরিভেটিভ করে দাও, দুদিকে লগ নিলাম এখানে, এবার ln না হলে দুদিকে ln, বা ln মানে log বেস e, এটাকে বলা হয় ln। এবার ডেরিভেটিভ করো, তাহলে কী হবে, 1/p dp, log x এর ডেরিভেটিভ কি 1/x dx, এরকম। তাহলে ডেরিভেটিভ করে পাই dp/p = 2 dv/v, আর রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয়নি, রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কী হবে, এটা সামো মাইনাস 1/r অ্যান্ড dr, এরকম হবে dr/r। কিন্তু এখানে dr 0, কারণ প্রশ্নতেই বলা আছে যে রেজিস্ট্যান্সে নেগলিজিবল পরিবর্তন, তাহলে dr 0, dr মানে কি, dx মানে কি, এক্সের সামান্য পরিবর্তন। এটা যদি এক্স হয় তাহলে এক্সের এইখান থেকে এইটুকু গেলাম, তাহলে dx, তার মানে এক্সের সামান্য পরিবর্তন, dy মানে ওয়াইয়ের সামান্য পরিবর্তন, dp মানে কি, পাওয়ারের সামান্য পরিবর্তন, dv মানে কি, ভোল্টেজের সামান্য পরিবর্তন, dr মানে রোধের সামান্য পরিবর্তন। তো প্রশ্নতে তোমাকে রোধের সামান্য পরিবর্তন বলেছে 0, তাহলে দিস টার্ম = 0। তাহলে পরে রইল dp/p = 2 × dv/v। এবার প্রশ্নতে বলেছে যে ভোল্টেজের পরিবর্তন 1% হ্রাস পেয়েছে, তাহলে ডিভি মানে পরিবর্তন ভি এর রেসপেক্টে, তার মানে এটা সে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক, এইটা ঠিক আছে। এইটা ইন্টু 100%, এইটা হচ্ছে 1%, এইটা হচ্ছে 1%, কিন্তু -1% হ্রাস পাই, তাহলে এটা -1%। তাহলে dv/v এর জায়গায় কী লিখবে, 2 × 1% অ্যান্ড মাইনাস, ডিভি এই জায়গায় -1%। প্রশ্নতেই বলে দিয়েছি ডিভি মানে পরিবর্তন, ইনিশিয়ালের রেসপেক্টে পরিবর্তন, ঠিক আছে। তাহলে -2%, তাহলে dp/p মানে কি, পাওয়ারের পরিবর্তন ইনিশিয়ালের রেসপেক্টে, পার্সেন্টেজ করা আছে, ডাইরেক্ট পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ তুমি এই জায়গায়, -2% হ্রাস পাবে, তার মানে 2% হ্রাস পাবে। -2% বলে দিলে আর হ্রাস বলার দরকার নেই, আর যদি 2% বলো তাহলে হ্রাস পাবে, মানে পাওয়ার 2% কমে যাবে ইনিশিয়ালের রেসপেক্টে। তো এই যে এগুলো তোমার এরার ক্যালকুলেশনে কিছুটা করেছিলে ক্লাস 11-এ, যদি প্রথম দিকে পড়া আছে তাহলে সেই জায়গায় এরার ক্যালকুলেশন করতাম আমরা, সেই জায়গায় ঠিক এরকমভাবে করতে হয় ডেরিভেটিভ করে।
বেশ, আমরা নেক্সট দিন আমরা ম্যাগনেটিক ফিল্ড ধরবো। তার আগে আমি কিছু প্রশ্ন দেবো পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স মেনটেন করে, মানে কারেন্ট ইলেকট্রিসিটি, কারচফস ল, পোটেনশিওমিটার, মিটার বি যা আছে, প্লাস পুরনো জিনিস টুকটাক আছে, সেরকম করে আমি গোটা 30 প্রশ্ন দেবো। তো সেই প্রশ্নগুলো নিজেরা অ্যান্সার করবে, একটা সময়সীমার মধ্যে পিডিএফ করে পাঠাবে। কারণ ম্যাগনেটিক ফিল্ড পড়তে গেলে কিন্তু এগুলো সব ডিটেলস ক্যালকুলেশন তোমায় করতে হবে। আর বাড়িতে আপাতত তোমরা এইখানে যে তড়িৎ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টার, তাতে অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে, অঙ্কগুলো সেট ওয়ান আর সেট 2 দু-একটা করতে পারো, হটস করার দরকার নেই, এখান থেকে আসে না প্রবলেম, সময় পাবে না করার, করতে পারলে ভালো এমনিতে। তো সেট 1 সেট 2তে কিছু অঙ্ক করলেই হবে। তবে দু-একটা অঙ্ক একটু ভুলও আছে, গত বছর করিয়েছিলাম, তাতে দু-একটা অঙ্কের অ্যান্সার মেলেনি, পরে দেখেছিলাম সেগুলো মানে ডেটা ভুল আছে। তো নিজে যেগুলো পারবে, মানে যতগুলো পারবে সেগুলো বিশেষ করে সেট ওয়ানের অঙ্কগুলো করতে পারলেই চলবে। হ্যাঁ, এই যেমন বৈদ্যুতিক খরচার অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেগুলো অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো টেনে আসতো। তো এই দু-একটা করলেই হবে। এখানে যে 22 থেকে 27 যে অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো একটা দুটো এই 25-24 করে নিলে ব্যাস মিলে গেল। বা 27-এরটা ওই ফিউজের অঙ্কটা, হিটার নিরাপদে জ্বালানো যাবে, কটি ফিউজ জ্বলবে বা কটি ফিউজ থাকবে, ফিলামেন্ট কেটে যাবার শর্ত কী, ফিলামেন্টের রেজিস্ট্যান্স দিয়ে একটা অঙ্ক আছে, সেটা জয়েন্টে আছে, সেটা এই জায়গায় তোমরা দেখবে বইয়ে করে দেওয়া আছে। এই I proportional to r⁻³ / 2, এটা আমি ডেরিভেশনটা করছি না, কারণ এইচএসে নেই সিলেবাসে। এই যে I proportional to r⁻³ / 2, ফিউজের যে ক্যালকুলেশন, ফিউজের রেডিয়াস এটা, আর ফিউজের মধ্যে দিয়ে কারেন্ট, তো সেটা সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা পাওয়ার একটা শর্ত আছে এখানে, ফিউজের দৈর্ঘ্য এইসব দিয়ে, তো সেটা পড়বে একটু, এই জায়গাটা পড়বে। আর একটা জিনিস পড়বে তোমরা এই জায়গায়, যে এটা যদি একটা বাল্ব হয় বা ফিলামেন্ট হয়, এরকম রেজিস্ট্যান্স R1, এটা রেজিস্ট্যান্স R2, এটা P1, এটা P2, দু প্রান্তেই ভোল্টেজ সেম V, তাহলে দুজনেই P1 যে বাল্ব যেটা আছে সেটা পুরো ভোল্টেজ পাচ্ছে, P2 যেটা সেটাও পুরো ভোল্টেজ পাচ্ছে, তাহলে মোট যেটা পাওয়ার সেটা হয় P1 + P2, আর আরও প্লাস ডট ডট ডট। আর যদি শ্রেণী সমবায় হয়, তাহলে সবাই তো সমান ভোল্টেজ পায় না, তো সেই জায়গায় ক্যালকুলেশন করে তোমাকে কারেন্ট বের করতে হবে, এটা R1, এটা R2, সেই জায়গায় বেরোবে টোটাল যে পাওয়ার P, সেটা বেরোবে মানে 1/P, সেটা সমান 1/P1 + 1/P2 প্লাস ডট ডট ডট, এরকম। তো এটা হচ্ছে শ্রেণী, আর এটা হচ্ছে সমান্তরাল। তো প্রথমেই আমরা এরকম অঙ্ক বলেছি, ওই জন্য আমি ডিটেলস আর এটাকে রিপিটেশন করলাম না সময় নষ্ট করে। এটা সমান্তরাল সমবায়যুক্ত, দুজনেই সেম ভোল্টেজ পাচ্ছে, তাহলে সবার পাওয়ার রেটিং, মানে মোট পাওয়ার যেটা পূর্ণ ক্ষমতায় কাজ করবে, সবাই পাওয়ার বেড়ে যাবে, P1 + P2 + P3 চলছে। আর শ্রেণী সময় যখন, তখন সবাই সমান ভোল্টেজ পাচ্ছে না, ভোল্টেজ কমে যাচ্ছে, তো 1/P সমান 1/P1, 1/P2, 1/P3 এই টাইপের হবে। এই প্রমাণটা করবে আর অঙ্কগুলো সব দেখবে, ঠিক আছে? বেশ, কি বলছে এখানে দেখি। স্যার বলছে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমাদের এনটিআর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিট থেকে কোশ্চেন দিতেন যদি। হ্যাঁ, সেটাই বলছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিট দুটি দেবো। হ্যাঁ, ঠিকই বলেছিস, V1 × 99/100, ঠিক ওইভাবেও করা যাবে। তো ওইটা একটা টেকনিক ছিল, আর একটা টেকনিক, এই টেকনিকটাও শিখিয়ে দিলাম। প্যারাবোলিক নেচারের হবে, হ্যাঁ ঠিক, প্রপোর্শনাল টু 1/r, তার জন্য প্যারাবোলিক নেচারে কার্ভ হবে। ভেরি গুড, এক্স্যাক্টলি। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, ওই যে ওই কার্ভটা বললাম না, ওইটাও ঠিক বলেছি, আমি ভুলে গেলাম বলতে। ওটা ওই যে কার্ভটার কথা বললাম এখানে এরকম করে, তো এইটা এই টাইপের গিয়ে এই টাইপের নেমে যাবে, এই যে এইভাবে নেমে যাবে, এটা প্যারাবোলিক নেচার হয়, তো প্রপোর্শনাল টু 1/r বলে এটা হয়। ওটা বলতে গিয়ে আমি ভুলে গেলাম, কারণ তোমার তো এই টপ বিন্দু হয়েছে, তো সেটা বিভিন্নভাবে হতে পারে, এরকম করে অন্য কিছু একটা গিয়ে এরকম করে হতে পারে, তো সেটা বলা হয়নি, কীভাবে গিয়েছে সেটা তোমাকে বের করতে হয়েছে। সুতরাং প্রত্যেকটি নেচার দেখে তোমাকে ডিসিশনে আসতে হবে। এটা কি বলছে পজিশন, আচ্ছা এটা তো হলো 4.7 ওহম। হ্যাঁ ঠিক, 4.7 ওহম। আমি কি লিখেছিলাম, মেগা ওহম লিখেছিলাম। মেগা ওহম হচ্ছে ক্যাপাসিটারের সাথে প্যারালেলে যারা থাকে তারা মেগা ওহমে থাকে, আর 4.7 ওহম যেটা, সেটা 4.7। এটা কী বলছে স্যার ওই ফ্যান, আচ্ছা এটা তো দেখলাম, ফ্যানের রেগুলেটরের মধ্যে থাকা রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু কি হয় মোটামুটি।
রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু গুগল সার্চ করে নিস, একটু দেখে নিস। এটা কি বলছে স্যার, ওই হট অ্যান্ড কুল জায়গাটা আরেকবার বলে দিন। ওল্ড, ওই ওল্ড, আচ্ছা বুঝেছি নিশ্চয়ই এবার। যেটা বললাম, একটা রেজিস্ট্যান্স যদি বারবার অ্যাক্টিভ থাকে তাহলে সেই গরম হবে, বাকিটা ঠান্ডা হবে, ওই জন্য সেটা পুড়ে যেতে পারে। বেশ, পজিশন 5টা বলে দিয়েছি। ঠিক হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, কোনটা বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না। এটা তো একটা সমস্যা, 12 মাসই সমস্যা। আজকে মাত্র 7 জন দেখছি, ঠিক বলেছিস, আজকে লাইভ অনেক কম। বেশ, না না না, 120 ভোল্ট ব্যাটারি লাগিয়ে দিলে ফার্স্ট বাল্বটা ফিউজ হয়ে যাবে না, কারণ ফার্স্ট বাল্বটা তো পুরো ইয়েটা পাচ্ছে না, তাই না? পুরোটা মানে টোটাল 120 ভোল্ট একজনের অ্যাক্রোশে নেই তো, তাই না? টোটালটার অ্যাক্রোশে 180 ভোল্ট, সরি 180 ভোল্ট একজনের অ্যাক্রোশে নেই, টোটালটার অ্যাক্রোশে আছে। বেশ, মোটামুটি এইগুলোই কমন ছিল। বেশ, নেক্সট দিন আমরা তাহলে কিছু প্রবলেম দেবো, তারপর আমরা ম্যাগনেটিক ফিল্ড দেবো। ম্যাগনেটিক ফিল্ড খুব কনসেপচুয়াল জায়গা, খুবই কনসেপচুয়াল জায়গা, ওই জন্য সেই জায়গায় কিন্তু ইলেকট্রিসিটির কোনো গ্যাপ থাকলে ম্যাগনেটিক ফিল্ড বোঝা যাবে না। যারা নিজেরা পড়েছে তারা দেখবে যে কত এক্সট্রা জিনিস শেখার আছে ম্যাগনেটিক ফিল্ডে। ইভেন অপটিক্সও আছে, বিশেষ করে অপটিক্সের ইন্টারনাল রিফ্লেকশনের জায়গাটা প্রচুর শেখার আছে সেই জায়গায়। তো দেখা যাক কতদূর হয়। বেশ, আজকে বন্ধ করে দিলাম।